আরে কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ক্লাসটা শুরু করার আগে আমরা একটু অপেক্ষা করি, হয়তো এখন অনেকে জয়েন হয় নাই, তো আমরা একটু অপেক্ষা করি। আজকে কি দেখা যায় ক্লিয়ার? দেখো তো আমি বোর্ডে যা লিখছি সেটা দেখা যায় কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে ভালো হয়। তোমরা কি ক্লিয়ার দেখতে পাও? তোমরা ক্লিয়ার দেখতে পাও কিনা আমাকে একটু জানলে ভালো হয়, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আসলে ল্যান্ডস্কেপ মুড করা নেওয়ার কারণে আমার এই দিকে ছোট এসছে, বাট এই পাশে লম্বায় অনেক বড় এসছে। সো যদি প্রয়োজন হয় আমি বেশি লিখবো। হ্যাঁ, আচ্ছা, তো কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করতে পারি। আজকে আমরা ত্রিকোণমিতির শর্টকাট নিয়ে আলোচনা করব এবং ত্রিকোণমিতির আজকে বেস্ট কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। মোটামুটিভাবে আমরা অলমোস্ট এই চ্যাপ্টারটা করেছি ইউটিউবে কিছুটা হলেও, বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পর্যায় নির্ণয় থেকে শুরু করব আজকের ক্লাসটা। আমাদের এই পর্যায় নির্ণয়টা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এটা ঢাকা ভার্সিটিতে অনেক আগে আসছিল, তো এবং অন্যান্য ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা ক্লিয়ারলি দেখতে পাও কিনা একটু আমাকে একটু কনফার্ম করলে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে হয়তো দেখতে পারছো হয়তো ক্লিয়ারলি, আজকে হয়তো অসুবিধার কথা না। আচ্ছা, তাহলে আমি আজকে লাইভটা শুরু করি। প্রথমে টাইপ 1 লিখবা। প্রথমে আমাদের টাইপ যে 1 হবে, টাইপ 1 আসতেছে। টাইপ 1 পর্যায় নির্ণয়। পর্যায় আমি একটা কাজ করি, উপরে লিখি, তাহলে নিচে আমি লিখতে পারবো আর কি। টাইপ 1, টাইপ 1 পর্যায় নির্ণয়, এটা বেশ ইম্পর্টেন্ট। তো আমি প্রত্যেকটা পয়েন্ট এরকম বক্স আকারে লিখে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং তোমরাও বক্স আকারে নোট করে রাখবা। এবং তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানালে ভালো হয়, আমি বুঝতে পারবো যে পর্যায় নির্ণয়। আচ্ছা, আমি একটু পিছাই দিচ্ছি, তাহলে হয়তো ওকে। তাহলে আমরা শুরু করি। আজকে হয়তো সমস্যার কথা না, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা যেটা লিখবো, এখানে লেখো যে সাইনের পাওয়ার এরকম লেখো এক্স, তারপরে এখানে লিখবা
সাইন কজ, কজের পাওয়ার হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একবারে লিখে দিই mx। খেয়াল করো আমি যেটা লিখেছি সাইনের পাওয়ার n, আর এখানে কোণের এখানে লিখেছি mx। আমি তারপরে লিখবো হচ্ছে কজের পাওয়ার n, এখানে লিখবো mx, তারপরে লিখবো sec, তারপরে পাওয়ার হচ্ছে m, এখানে লিখবো x, তারপরে এখানে লিখবো কোসেক, পাওয়ার হচ্ছে n, এখানে লিখবো x। এবার একটু খেয়াল করে পর্যায় কি আসলে পর্যায়, পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে যে একটা পাক দিতে যে সময়টা লাগে সেটাকে আমরা পর্যায় বলে থাকি, এবং এটা যদি আমরা গ্রাফিক্যালি বুঝতে চাই তাহলে মূলত আসলে সাইনের গ্রাফ মিন করে। তো এই পর্যায় আসলে এমন হতে পারে, আবার হচ্ছে এমন হতে পারে, আবার এমন হতে পারে। এই পর্যায়টা আসলে আমাদের বের করতে হবে, আমাদের ভিজুয়াল মিনিং কি সেটা চাইবে না, আমাদের ম্যাথমেটিক্স করতে বলবে। সো আমি শর্টকাটটা একটু দেখি, শর্টকাটটা দেখলে হবে। আমাদের এই বেসিক আজকে আমি না ক্লিয়ার করে আজকে বেশি তোমাদের উদাহরণ করাবো। তোমরা গতদিন বলেছো যে ভাইয়া বেশি বেশি উদাহরণ করান, তো আমি আজকে বেশি বেশি উদাহরণ করাবো, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা এর পর্যায় যেভাবে নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে দুইটা স্টেপ। এক নাম্বার 1 স্টেপ হচ্ছে যদি এই n যদি জোড় হয় তাহলে কি হবে, খেয়াল করো n যদি জোড় হয় তাহলে পর্যায় হবে পাই, পর্যায় হবে পাই। মাইন্ড ইট, খেয়াল করো আমরা জোড় আর এই বিজোড় দুইটা জিনিসকে এমনভাবে বুঝবো যে জোড় হলে বিজোড় পাই আর বিজোড় হলে জোড় পাই। দ্যাট মিনস 1 পাই আর 2 পাই, তো 1 পাই লেখা লাগে না। যদি বিজোড় বলি, যদি আমি বিজোড় বলি তাহলে হবে 2 পাই, নর্মালি হবে 2 পাই। আর যদি জোড় বলি তাহলে হবে বিজোড় পাই, দ্যাট মিনস 1 পাই। তাহলে আমাদের n যখন জোড় তখন হচ্ছে পর্যায় পাই। নাম্বার 2 যখন n হবে বিজোড়, যখন n হবে বিজোড় তখন এটা হবে 2 পাই। আচ্ছা এটা আমরা লিখে দিলাম, পাওয়ার অনুসারে আমরা এটা লিখলাম, পাওয়ার অনুসারে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিতরের যে কোণটা আছে, ভিতরের যে কোণের যে সহগ আছে সেই সহগটা ভাগ দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, সেই সহগটা ভাগ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের পর্যায়। কোন কোন ক্ষেত্রে? সাইন, কজ, সেক, কোসেক সব ক্ষেত্রে সেম। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটুকু সূত্রটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও, আমি একটু ম্যাথ করাই। ভাই আজকে অসুবিধার কথা না হয়তো, আমার এখানে নেট প্রবলেম নাই, তোমাদের হয়তো নেট প্রবলেম থাকার কারণে হয়তো অনেকে বুঝতে পারছো না। আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কথা, আজকে অসুবিধার কথা না। ওকে, তো আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা একটু উদাহরণ দেখতে পারি। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। সে তোমাকে আমি বললাম, এক্সাম্পল যদি আমি তোমাকে করাই দিই, খেয়াল করো আমি যদি তোমাকে বলি যে সাইন পাওয়ার হচ্ছে 3, এখানে ধরো 4x, তখন তুমি এটার পর্যায় কি বলবা? এটার পর্যায় তখন কি হবে দেখো তো, খেয়াল করো আমি যখন এটা দিয়েছি এটার পাওয়ার কি ভাই, এটার পাওয়ার তো বেজোড়। যখন বেজোড় হবে তখন হবে আমাদের পর্যায় হবে 2 পাই, আর এখানে 4 আছে তাই 4 দিয়ে ভাগ করতে হবে। এই 4 আছে দেখো m দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে আমাদের এটা হবে π/2, তাহলে এটা হবে আমাদের π/2। এবার খেয়াল করো আমি যদি আর একটা উদাহরণের কথা তোমাদের যদি বলি আমি, সেটা হচ্ছে ধরো এখানে সাইনের পাওয়ার ধরো 100 দিলাম, এখানে x, এটার পর্যায়ে কত হবে কে বলতে পারবা? এটার পর্যায়ে দেখো এখানে কি আছে, পাওয়ার আছে জোড়, পাওয়ার আছে জোড়, জোড় হলে আমাদের পর্যায় হবে পাই। আর m এর ভ্যালু এখানে কত দেখো তো, এখানে 1x আছে না, কিছু না থাকা মানে কি 1 আছে, তার মানে এখানে 1, উত্তর হবে পাই। এটার পর্যায় হবে পাই, পাই। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা তাহলে এটা যদি আমরা ক্লিয়ার হই, ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন তোমাদের দিব, তার আগে আর একটা কথা তোমাদের একটু বলে রাখি। খেয়াল করো যদি আমি তোমার কাছে এরকম কোনো ভ্যালু দিই, ধরো এখানে আমি 5 যোগ করে দিলাম, সে আমি এরকম কোনো একটা ভ্যালু যোগ করে দিলাম যে 4x আছে, এখানে 5 যোগ করে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবা, আমি যখন এর সাথে যুক্ত করে দিয়েছি কোনো একটা ভ্যালু, অর্থাৎ সি আমি যুক্ত করে দিয়েছি অথবা বিয়োগ করব, যাই বলো কোনো অসুবিধা নাই। এই সি যোগ করো বা বিয়োগ করো, পর্যায়ের কোনো পরিবর্তন হবে না, পর্যায়ের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি পর্যায়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে পাওয়ার আছে বেজোড়, বেজোড় থাকলে হবে 2 পাই,
আর এই 5 অর্থাৎ যার সাথে এক্স থাকবে না সেটা বাদ দিয়ে দাও, যার সাথে এক্স হবে, যার সাথে এক্স থাকবে শুধু সেইটা ভাগ দিতে হবে, তাহলে π/2। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এটা যদি বুঝে থাকে, এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেনে ফিরে যাই। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে, আচ্ছা অনেকে রোটেট করতে পারছো না, তোমরা নিজেরা রোটেট করে নাও না কেন ভাই? তোমরা নিজেরা তো রোটেট করতে পারবা, তোমরা নিজেরা রোটেট করে নিলে তো হয়। সিম্পল জিনিস, যদি এটার জন্য দেখো, এবার আমি যদি এরকম বলি যে sin 4x + 1, এটার উত্তর কত হবে আমাকে একটু বলো তো দেখি, এটার উত্তর কত হবে দেখি, পারে কিনা দেখি, আমি দেখবো এখন এটা দেখি এটার উত্তর কত হবে দেখি, কেউ একজন আমাকে বলো এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার দেখি কে পারো। এটার অ্যান্সার আমাকে একটু জানাও। পাই, শুধু পাই, π/2, অ্যাবসলিউটলি রাইট, π/2। তো ঠিক আছে, অনেকে বুঝেছো, গুড, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এখানে আছে 1, পাওয়ার আছে 1, যদি 1 থাকে তার মানে সেটা বিজোড়ের ঘরে পড়তেছে, আর যদি বিজোড় হয় তাহলে পর্যায় হবে 2π, আর যেহেতু এখানে x এর সাথে যা থাকবে, বললাম x এর সাথে যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে π/2। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল খুব সম্ভবত সেটা 2000 সালে অথবা 4-5 সালে, আমার ঠিক মনে আসতেছে না, তবে এই 2 সালের ভিতরে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এটা, বুঝতে পারছো? এরপরে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2000 সালে, তো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে পর্যায়ে নিয়ে আর কোনো কোশ্চেন আসে নাই। এখন দেখা যাচ্ছে হুট করে তোমাদের সময় দিয়ে দিল, কারণ আমরা যখন কোশ্চেন ব্যাংকের ভিডিও ইউটিউবে আপলোড করেছি সেখানে দেখেছি যে 14 সালের কোনো একটা কোশ্চেন সেটা 18 সালে দিয়েছে, বা সেটা 10-15 বছর পরে দিয়েছে, এমনটা হয়েছে। কাজেই পর্দা নির্ণয় দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসছে, বাট করে রাখতে হবে, বলা যায় না, দিয়েও তো দিতে পারে না। সো এখন মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন এরকমভাবে সিমিলার আমি সাইন দিয়ে দেখালাম, এখন আমি সেম ম্যাথ যদি তোমাকে কস দিয়ে দেখাই, যদি তোমাকে সেক দিয়ে দেখাই, যদি তোমাকে কোসেক দিয়ে দেখাই, তুমি কি পারবা নাকি পারবা না? একই নিয়মে ভাই, সবগুলো সেম, বুঝতে পারছো? অবলিক দিয়ে রাখতে পারো, মানে যে কোনো একটা দিলেই সবগুলো ম্যাথের ক্ষেত্রে আমাদের উত্তরটা সেম নিয়মে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আর কি আছে? আমাদের আছে ট্যান আর কট। এবার ট্যান আর কটের ক্ষেত্রে আমরা করব। সো ট্যান আর কটের ক্ষেত্রে এরকম বক্স চিহ্ন দিবা এবং সুন্দর করে নোট করে রাখবা, এগুলো পরীক্ষার আগে এগুলো দেখে গেলে চলবে, হ্যাঁ? আচ্ছা, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এটা হয়তো ওকে, অনেকে পারবে। আচ্ছা, ওকে, গুড। তোমাদের ক্লাসে তো এখনো অর্ধেক আসে নাই, জয়েন করে নাই, তারা কি চাইছে শুধু রেকর্ডেড ক্লাস করবে এরকম নাকি? লাইভ ক্লাসে না থাকলে তো রেকর্ডেড করে নেবে, এরকম একটা ব্যাপার স্যাপার বা চিন্তা ভাবনা রয়েছে। ওকে, তাহলে আমরা আরেকটা কাজ করি। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, অনুরূপ আমরা ট্যান এবং কটের ক্ষেত্রে করে রাখবো বলতে। তো দেখো, আমরা ট্যানের এবং কটের ক্ষেত্রে করব ট্যান এন, এখানে এম এক্স, তারপরে কট এখানে এন এম এক্স। এইটার ক্ষেত্রে আমাদের পর্যায় কি হবে? এইটার ক্ষেত্রে পর্যায় আমাদের খুব ইজি, অনেক ইজি। কিরকম জানো? যে আমাদের পাওয়ার জোড় হোক কিংবা বেজোড় হোক সেটা মুখ্য বিষয় নয়, আমাদের জোড় বা বিজোড় যাই হোক না কেন পর্যায় হবে পাই, পর্যায় হবে কি পাই। আর এখানে এক্স এর সাথে যেটা থাকবে শুধুমাত্র সেটা ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট। এটা খুব ইজি। সাইনের ক্ষেত্রে যেরকম জোড় বিজোড়ের জন্য আমাদের পাই 2π হচ্ছিল, এখানে কিন্তু এরকম ঝামেলা নাই। তো তোমাদের যদি আমি একটা উদাহরণ যদি বলি, ধরো ট্যান এখানে দিলাম, ধরো এখানে 51, এখানে ধরো দিলাম আমি 3x, এটার অ্যান্সার কত হবে বলতে পারবা কেউ? ট্যানের পাওয়ার 51 দিলাম, এখানে 3x দিলাম। খেয়াল করো, এখানে জোড় কিংবা বেজোড় আমাদের দেখাই বিষয় না, আমাদের দুইটার জন্য পর্যায় হবে পাই, আর এখানে এক্স এর সাথে যেটা থাকে সেটা ভাগ হয়ে যায়, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এইবার খেয়াল করো,
তাহলে আমি যদি তোমাকে এরকম কোনো ম্যাথ দিই, সে টেনের পাওয়ার ধরো এখন দিলাম যে 20, এখানে ধরো 2x প্লাস দিলাম প্লাস কট, এখানে ধরো দিলাম কট এক্স দিলাম, সে কট এক্স, এটার পর্যায়ে কী হবে বলতে পারবা কেউ? এটার পর্যায়ে কী হবে এটা কেউ বলতে পারবা? দেখো এখানে পাওয়ার জোর কিংবা বেজোর সমস্যা নাই, পাই, আর এখানে 2 আছে দেখো ভিতরে, তাই 2 হবে। আর এটার পাওয়ার জোর কিংবা বেজোর কোনো সমস্যা নাই, তাহলে শুধু পাই, আর এখানে 1x আছে, তাহলে আমাদের যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। যদি যোগ থাকে তাহলে যোগ করে দিবা, বুঝতে পারছো? তাহলে এটা কত উত্তর হবে? 3π/2। তোমাকে বলতেই পারে যে এরকম একটা ফাংশন দিল, এরকম একটা ফাংশন দিয়ে বললো যে এটার পর্যায় কত হবে। এখন তুমি কি পারবা নাকি পারবা না বলো তো? এখন ট্যান আর কটের যত কঠিনই ম্যাথ দিক না কেন, তুমি কি পারবা? তোমরা আগের দিন বলছিলা ভাইয়া বেশি বেশি উদাহরণ করান। দেখো বেশি বেশি উদাহরণ না করিয়ে আমি যদি তোমার এই রুলসটা শিখাই দিই, এই নিয়মটা শিখাই দিই, এখন এখান থেকে যদি হাজারো ম্যাথ দিই তুমি কিন্তু পারবা। কিন্তু আমি এই নিয়মটা না লিখে তোমাদের যদি আমি ম্যাথ করাই তাহলে কিন্তু জিনিসটা বুঝবা না, হয়তো শুধু ওই ম্যাথটাই বুঝবা, যখন ঘুরাই দেবো তখন আর বুঝবা না। কাজেই এই ম্যাথ রিলেটেড আগে আমাদের বিস্তারিত জানতে হবে, মানে সূত্রটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে, বুঝতে পারছো? তো আসলে বেশি উদাহরণ করার খুব বেশি দরকার হয় না, আমি কয়েকটা উদাহরণ করে দেবো, সিমিলার হতে তোমরা নিজেরা কালেক্ট করবা। আমি জাস্ট তোমার নিয়মটা শেখাই দিতে পারি, এই নিয়ম শেখাইলে দেখা যাচ্ছে 2টা বা 3টা ম্যাথ করে দিব, বাকি তুমি দেখা যাচ্ছে নিজে কালেক্ট করবা বা নিজে প্র্যাকটিস করবা বা নিজেই ম্যাথ বানিয়ে করবা, তাহলে সেটা মাথায় থাকে বেশি দিন। ঠিক আছে, ওকে, অনেকেই পারছো। আচ্ছা ওকে, আমি কালকে মতামত চাইছি, এক একজন এক এক রকম মতামত দিয়েছে, আমার মনে হয়েছে যে আমার নিজের মতো করালে বেটার হবে। তো তোমাদের মতামত নিতে গেলে ভাই আর কখনো পড়ানো হবে না। কালকে দেখলাম যে এক একজন এক এক মতামত দিচ্ছ, তো আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে ভালো করে এফোর্ট দেওয়ার। আই গেস ঢাকা ইউনিভার্সিটিতে যাতে এমসিকিউ আসলে তুমি খুব ভালো করে অ্যান্সার করে আসতে পারো। ও আর একটা কথা, তোমরা রিটেন নিয়ে প্যারাই আসো এবং রিটেন নিয়ে বলছিলে ঝামেলায় আসো বা রিটেন সাজেশন দিয়ে দেন হাবি দাবি এরকম কথাবার্তা বলছিলে। আমি কিন্তু তোমাদের রিটেন স্পেশাল 2টা ক্লাস নিতে চেয়েছি একদম শেষের দিকে, আর এর ভিতরে 2-3টা চ্যাপ্টারের জন্য আমি রিটেন করাই দিব। এবং যখন রিটেন ক্লাস নেব ওই 2টা ক্লাস বেশ বড় হবে, এবং আমি বেশি না, তোমাদের ফার্স্ট পেপারে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে 4 থেকে 5টা, আমার বিশ্বাস যে ওখান থেকে রিটেন চলে আসবে, এবং কোন ক্যাটাগরির আসবে আমি একটু ধারণা করতে পারছি, কারণ আমি এটা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে, ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন হয় এই কোশ্চেনে দেখা যায় যে আমাদের অনার্সে ফার্স্ট ইয়ারে যে সমস্ত জিনিসগুলো করানো হয় মূলত ওই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। মানে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ কোশ্চেন করে আমার ডিপার্টমেন্টের টিচাররা, যেহেতু আমার ডিপার্টমেন্টের টিচাররা করে, তো আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের টিচার যারা আছে, ফার্স্ট ইয়ারে যারা আমার অনার্স ফার্স্ট ইয়ারে যারা ক্লাস নিত, তো ওখানে প্রথমে আমাদের শুরু করা হয় ফাংশন থেকে, তারপরে ফাংশন পড়ার পরে ক্যালকুলাসে যাই, তারপরে তোমার এরপরে আছে তোমার জ্যামিতিক যে চ্যাপ্টারটা আছে সেটা আছে কনিক। এই জিনিসগুলো কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। কাজে দেখবা যে এই অধ্যায়গুলো থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসেই। তো আমার ধারণা এই সমস্ত জায়গা থেকে রিটেন ঘোরাবে, তো কোন ক্যাটাগরি কোশ্চেন দিতে পারে বা আমার ডিপার্টমেন্টের টিচাররা কী টাইপের কোশ্চেন পছন্দ করে এই সম্পর্কে একটু ধারণা আমার আছে। তো আমি সেটা তোমাদের পড়াবো, তোমরা রিটেনে এত পেইন খেয়েও না, আমি এটা তোমাদের শেখাবো, ঠিক আছে? আমি বলেছি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি করাই দিব, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই ভাই, ঠিক আছে? আমি স্পেসিফিকভাবে খুবই অল্প সংখ্যক ম্যাথ করে দেবো, কিন্তু সেগুলো খুব ইফেক্টিভ হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর আমি রিটার্নের সাজেশন দিয়ে দেবো, তোমরা এত টেনশন করার কোনো কারণ নাই, ওকে? আচ্ছা, ও আরেক অনেকে বলতেছে ভাই 5টা থেকে ক্লাস নিতে। হ্যাঁ, তোমাদের হচ্ছে কালকে থেকে ক্লাস 5টার সময় হবে, অনেকে ভোট দিয়েছো, তো সবাই ম্যাক্সিমামই বলেছো যে 5টার সময় ক্লাস হলে ভালো হয়। তো আমি 5টা থেকে 6টা 45-এ শেষ করে দিব, মাগরিবের আজানের আগে শেষ করে দিব। 5টা থেকে শুরু করে মোটামুটি 1.5 ঘন্টার একটু বেশি সময় ধরে তোমাদের ক্লাসটা নিব। কালকে থেকে এটা হবে, আমি গ্রুপে আজকে রুটিন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পর্যায় নির্ণয় সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এবার আমরা যেটা করবো সেটা টাইপ 2 লেখো। টাইপ 2 লিখবা চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ। চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ, চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ। এখানে লিখব চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ।
সিম্পল লজিক দিয়ে আমরা অনেক জটিল আকৃতির ম্যাথগুলো করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমি একটু কনসেপ্টটা তোমাদের দিয়ে দিই। চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ বলতে আমি আসলে কি বোঝাচ্ছি খেয়াল করো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো এখন আমাদের এই জায়গা থেকে এই জায়গাটা আমরা জানাইলে মূল বিন্দু ধরে নিয়ে ম্যাথ করি। তো খেয়াল করো, আমরা জানি যে এই ঘরে আমাদের পজিটিভ পজিটিভ থাকে। আসলে এই পজিটিভ পজিটিভ বলতে আসলে কি বোঝায় জানো? কে বলতে পারবা? পজিটিভ পজিটিভ বলতে কি বোঝায়? কেউ আমাকে বলতে পারবা এটা কি বোঝায়? পজিটিভ পজিটিভ বলতে দেখো, পজিটিভ বলতে বোঝায় এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের পজিটিভ, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের পজিটিভ। বুঝতে পারছো? তার মানে কি আমাদের ভূমি হচ্ছে পজিটিভ, আমাদের অতিভুজে হচ্ছে পজিটিভ, সরি লম্ব হচ্ছে পজিটিভ। এখন আমি এখান থেকে যদি অতিভুজ আঁকি তাহলে কি হবে জানো? খেয়াল করো, আমরা এইটাকে বলি এক্স আর এটাকে বলি ওয়াই। এখন এইটা যদি বের করতে চাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটু খেয়াল করো, আমি যদি এরকম লিখি যে এক্সের এখানে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো তো সবসময় পজিটিভ হবে না? আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ আসে, ধরো এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে আমাদের অতিভুজ পজিটিভ হচ্ছে না? দেখো তো। আবার আমি যদি এটা পজিটিভ ধরি, এইটা যদি নেগেটিভ স্কোয়ার করি, তাও কি আমি পজিটিভ পাবো না? এই ভ্যালুটা, এই ভ্যালুটা পজিটিভ মানে এই ভ্যালুটা পজিটিভ, আর এই ভ্যালুটা পজিটিভ মানে আমাদের অতিভুজ পজিটিভ। এবার একটু খেয়াল করো, যদি আমি এই জায়গাটা নেগেটিভ নিই, এই জায়গাটা পজিটিভ নিই, তাও আমি কোনো একটা পজিটিভ ভ্যালু পাবো না। তার মানে আমরা এইটুকু কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারি যে আমাদের অতিভুজ কখনো নেগেটিভ হয় না, রাইট? কারণ সেটা রুটের ভিতরে স্কোয়ার আকারে থাকে। তাহলে আমাদের এটা অলওয়েজ পজিটিভ, এটা সবসময় পজিটিভ। এবার একটু খেয়াল করো, আমাদের এখান থেকে যতটুকু বাম দিকে আসবো সেটা হবে নেগেটিভ, যখন উপরে যাব তখন হবে পজিটিভ। এবার যখন এটা করব তখন এটাও পজিটিভ হবে, রাইট? এই জিনিসটাও আমাদের পজিটিভ হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এইটা নেগেটিভ, নিচের দিকে যখন যাবো তখন এটা নেগেটিভ, কিন্তু আমাদের অতিভুজ অলওয়েজ পজিটিভ, আমাদের এই পার্টটা অলওয়েজ পজিটিভ। এবার আমরা আরেকটু চিন্তা করি, এইটুকু পজিটিভ, এবার আমরা নিচের দিকে আসলাম সেটা নেগেটিভ, কিন্তু ভাই আমাদের এটা তো অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এটা আমি কেন শিখালাম? এটা আমি শেখানোর কারণ আছে, অনেক বড় বড় ম্যাথ এই সিম্পল লজিক দিয়ে ম্যাথ দিয়ে করা যায়। তো আমি আরও কিছু জিনিস শিখে রাখি। ধরো এই জায়গাটাতে হয় অল পজিটিভ, এই ঘরটা মূলত কিসের ঘর? এই ঘরটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। এই ঘরটা হচ্ছে কিসের ঘর? এই ঘরটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, ট্যান এবং কটের ঘর। আর এই ঘরটা হচ্ছে কি? সেকের ঘর এবং কজের ঘর, রাইট? অর্থাৎ এটা বোঝায় যে এই ঘরের সমস্ত জিনিসই আমাদের পজিটিভ হবে, আর কজ এবং সেক সে এই ঘর এবং এই ঘরে পজিটিভ হবে, এই ঘর আর এই ঘরে নেগেটিভ হবে। ট্যান কট এই ঘর আর এই ঘরে পজিটিভ হবে, এই ঘর এই ঘরে নেগেটিভ হবে। সাইন কোসেক নিজেদের ঘরে পজিটিভ হবে আর এই ঘরে পজিটিভ হবে, এই ঘরে আর এই ঘরে নেগেটিভ হবে। আচ্ছা, যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি, এবার আমরা ঢাকা ইউনিভার্সিটি, এইটা দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ম্যাথ এসেছে। কয়টা ম্যাথ ভাই? আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ম্যাথ এসেছে। তো আমি তোমাদের 2টা করাই দিব আর 2টা হোমওয়ার্ক দেবো। আচ্ছা, তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তোমাদের বের করতে বলি, আমি তোমাদের একটা পেজ দিয়েছিলাম, তো সেটার কত নম্বর আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে যে এখানে একটা জটিল ম্যাথ আছে, সেটা যদি একটু দেখি। ম্যাথটা আছে কোথায়? ওয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এখানে যে কোশ্চেনটা এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে আসছিল, 8-9 সালে। তোমাদের সেই কোশ্চেনটা একটু বের করো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। 8-9 সালে যেটা এসছে সেটা একটু দেখি। দেখো 8-9 সালে যেটা এসছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্সাম্পল 1 দিয়ে করাই দিই, ট্যান থিটা ইকুয়াল, অর্থাৎ তোমাদের যে বই দিয়েছিলাম, বইয়ের পেজ দিয়েছিলাম, ওখানকার 11 নম্বর কোশ্চেন 12, এখানে বলেছে এবং থিটা সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এইটা যদি হয় তাহলে সাইন থিটা প্লাস সেক মাইনাস থিটা আমাদের বের করতে হবে। এবার একটু খেয়াল করো ভাই, আমি যদি এই জিনিসটা জানি তাহলে
এখানে খেয়াল করো ট্যান থিটা, ট্যান 5 ট্যান থিটা ইকুয়াল টু 5/12। এটা মানে কি বোঝায় দেখো তো? তোমরা ছোট্টবেলায় মনে হয় ছন্দ পড়েছো যে টেরা লম্বা ভূত, কবরে ভূত আছে, এরকম হাবিদা বিদে পড়ছিলাম। তো যাই হোক, ওই সূত্র দিয়ে আমরা যেটা পাই এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এখানে আরেকটা জিনিস বলেছে থিটা সূক্ষ্ম কোণ। থিটা যখন সূক্ষ্ম কোণ বলেছে তার মানে কি ভাই, আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর 90 ডিগ্রি থেকে ছোট মানে কি, এটা আমাদের প্রথম ঘরে বোঝায় না? 90 ডিগ্রি থেকে ছোট মানে কি, আমাদের সেটা প্রথম ঘরে বোঝায়। যদি বলতো 90 ডিগ্রি থেকে বড় অর্থাৎ স্থূলকোণ, তাহলে কিন্তু আমরা এই ঘর দিয়ে করতে পারতাম। বুঝতে পারছো? যেহেতু বলেছে সূক্ষ্মকোণ, তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি এই জায়গাটা হবে যেখানে লম্ব কত, যেখানে আমাদের ভূমিটা হবে কত, ভূমি হচ্ছে 12 আর লম্ব হচ্ছে কত 5। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমাদের ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ তো অলওয়েজ পজিটিভ, রাইট? এটা পজিটিভ, এটাও পজিটিভ, আর এটা হচ্ছে কত 13। এবার এটা যদি জানি তাহলে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো না। দেখো সাইন থিটা প্লাস, এখন খেয়াল করো, তোমরা জানো যে এই যে আমরা এই ঘরের জন্য অর্থাৎ এই যে চতুর্ভাগের জন্য, এই দুইটা চতুর্ভাগের জন্য কিন্তু আমরা এরকম লিখি যে সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, আর কজ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা কিন্তু আমরা লিখি, রাইট? তাহলে আমাদের মাইনাসটা থাকলে কিন্তু আমরা এখানে কাউন্ট করব না। আচ্ছা, এইটা যদি হয়, এখন এইটা যদি হয় তাহলে আমরা এটা এই পাশে করি। তাহলে দেখো সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব বাই অতিভুজ। আর যখন সেক থিটা করবো তখন কি হবে, কজের উল্টা, কজের উল্টা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, রাইট? ও সরি, একটু ভুল হচ্ছে, এই জায়গাটা হবে কত, অতিভুজ, অতিভুজ বাই ভূমি, ঠিকই আছে, অতিভুজ বাই ভূমি, রাইট? এবার এই দুইটাকে তুমি যদি একটু লসাগু করো তাহলে কিন্তু তোমার আলটিমেট যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। একটু ক্যালকুলেশন করে দেখো, আই গেস তোমরা ক্যালকুলেশনটা পারবা। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো কি? আচ্ছা, তো তাহলে এটা যদি বুঝে থাকো, তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটা উদাহরণের দিকে দিতে পারি, সেটা একটু দেখি আমরা। দেখো পরে একটা কোশ্চেন বলেছে এখানে, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে সেই ম্যাথটা নাই, আসলে অন্য বইতে হয়তো আছে। তো আমি একটু বোঝাই, ধরো আমি নিজে একটা উদাহরণ দিই তোমাদেরকে, সেই উদাহরণটা করলে তোমরা ক্লিয়ার হতে পারবা। কোশ্চেন নাম্বার 2 লিখো। কোশ্চেন নাম্বার 2 লিখবা, যদি তোমাকে আমি এরকম কোনো ভ্যালু দিয়ে দিই, ধরো এখানে আছে 4/5, এবং তোমাকে বলে দিলাম যদি এটা হয় তাহলে আমাদের ট্যান থিটা বের করো। এরকম যদি হয় তাহলে আমাদের এটা বের করতে হবে। এই জায়গাটাতে কিন্তু একটু ঝামেলা হয়, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়। কেমন দেখো, বিষয়টা হচ্ছে যখন আমি এটা লিখছি তখন আমি কি লিখতে পারি জিনিসটা দেখো তো, এটা লিখতে পারি ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো যদি এইটা আমরা লিখতে পারি তাহলে আমরা এই জিনিসটা আসলে কিভাবে লিখতে পারি খেয়াল করো। এই জায়গাটাতে আছে ভূমি, ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5। দেখো এই জায়গাটা আমি কেন প্রথম চতুর্ভাগে নিলাম খেয়াল করো, এটার প্রথম চতুর্ভাগে নেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সামনে পজিটিভ আছে, তাহলে পজিটিভ কখন হবে, তো এই ঘরে পজিটিভ আছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারছি। এখানে আর একটা ব্যাপার আছে ভাই, সেটা কি দেখো, আমাদের এখানে লম্ব হয়তো কত বেরোবে, এখানে লম্ব হয়তো 3 বেরোবে, রাইট? যদি তুমি পিথাগোরাস করো তাহলে 3 বের হবে না। আচ্ছা, এইবার
এবার একটু যদি আমরা খেয়াল করি যে আমাদের কন্ডিশনটা হচ্ছে +4 আর +5 স্যাটিসফাই করা লাগবে। তাহলে দেখো তো আমি এই ঘরে কি আঁকাতে পারি না কজের ভ্যালুটা, এখানে আমাদের এতটুকু পজিটিভ আছে, অতিভুজ অলওয়েজ পজিটিভ, তাহলে আমি এখানে পজিটিভ এখানে 5 বলতেছি, আর এই যে এই জায়গাটাতে এটা আমাদের কত হবে 5 হবে, এটা আমাদের 5 হবে। এটা কি আমি আঁকাতে পারি না? দেখো তো এটা কি হলো না হলো দেখার বিষয় না, আমার কথা হচ্ছে যে আমি এই কন্ডিশন স্যাটিসফাই করে এই জিনিসটা আঁকাতে পারি কিনা। আমার উপরে নিচে পজিটিভ আসলো কি নেগেটিভ আসলো দেখার বিষয় না। পদের ক্ষেত্রে শুধুমাত্র এই ঝামেলাটা হয়, অন্য জিনিসের ক্ষেত্রে এই ঝামেলাটা হয় না, শুধুমাত্র পদের ক্ষেত্রে আমরা এই ঝামেলাটা করে থাকি। তো এখানেও কিন্তু তাহলে -3 হবে, রাইট? কারণ নিচের দিকে আমাদের -3 পাই। তাহলে tan θ = কি হবে জানো? tan θ = কি হবে? আমি যদি এই চতুর্ভাগের জন্য করি লম্ব বাই হচ্ছে ভূমি, আবার যদি এই চতুর্ভাগের ক্ষেত্রে করি তাহলে কি হবে না বলো তো? -3/4। সো আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে +-3/4। ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা ম্যাথ দিছিল, এরকম ম্যাথ দিয়ে অপশন দিছিল এরকম, এ নম্বর 3/4, বি নম্বর -3/4, তারপরে আরেকটা অপশন ছিল এরকম যে +-3/4, +-3/4, এবং আরেকটা অপশন দেওয়া ছিল আর কি, সেটা ভুল উত্তর দেওয়া ছিল। তো অনেকে কি করেছে জানো, যে শুধুমাত্র পজিটিভটা করে এসছে, কিন্তু শুধুমাত্র পজিটিভটা করলে তুমি মার্ক পাবা 0, বুঝতে পারছো? সো পজিটিভ প্লাস থাকবে, সো আমাদের এখানে কিন্তু +-3/4 হবে, ঠিক আছে? তো তোমরা হয়তো বুঝতে পেরেছো বিষয়টা এখন। আচ্ছা, সো পদের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই ঝামেলাটা হয়, কিন্তু আদার্স কোনো ম্যাথ দিলে আমাদের কোনো অসুবিধা হয় না। সো একই নিয়মে তোমরা একটু হোমওয়ার্ক করবা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, মানে তোমাদের যে শিট দিয়েছিলাম আমি গ্রুপে, সেই শিটের 15 নম্বর ম্যাথ করবা এই নিয়মে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে 6 সালে আসছিল, ডিইউ 6 সালে আসছিল। আর একই নিয়মে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির 28 নম্বর কোশ্চেন, এখানে ডিইউ 98 সালে আসছিল, 28 নম্বর কোশ্চেন করবা, ডিইউ 98 সালে আসছিল এটা, হ্যাঁ? আচ্ছা, তারপর 29 নম্বর না, 29 নম্বর লাগবে না, জাস্ট এই দুইটা এক্সট্রা করে রাখবা, ঠিক আছে? হোমওয়ার্ক করে রাখবা, আই গেস তোমরা এখন পারবা একই সিস্টেমে। তাহলে চতুর্ভাগ সম্পর্কিত ম্যাথ আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির 4টা ম্যাথ এসছে, এবং আমি 2টা করে দিলাম আর 2টা হোমওয়ার্ক তোমাদের দিলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হতো। অনেকে বলছো যে 4th কোঅর্ডিনেটে নেওয়া যায়, হ্যাঁ আমি তো 4th কোঅর্ডিনেটে করেছি আর কি, হ্যাঁ হয়তো বুঝেছো, ক্লিয়ার না তোমরা? ওকে, আচ্ছা তোমরা ক্লিয়ার হয়েছো, ওকে ফাইন। তাহলে আমরা আবার পরের স্টেপে যাই, হ্যাঁ পরের সূত্র যাবো আমরা। এবার পরের টাইপ লেখো যে সাইনের সূত্রাবলী, লেখো সাইনের সূত্রাবলী। পরের টাইপ লিখবা সেটা হচ্ছে সাইন ও কদের সূত্র সমূহ, সাইন ও কদের সূত্র সমূহ, এটাতে করো তোমরা। আচ্ছা আমরা মুছে দিই, পরের টাইপ 3 লেখো যে সাইন ও কদের সূত্র সমূহ। টাইপ 3 হচ্ছে সাইন ও কদের সূত্র সমূহ। আচ্ছা কেস 1 লেখো, কেস 1 লিখবা যে সাইন অথবা সাইন কস অথবা কস যোগ আকারে থাকলে, যদি এরকম কোনো জিনিস থাকে অর্থাৎ সাইন কস যোগ আকারে থাকে, তাহলে আমরা যে সমস্ত ম্যাথগুলো করবো সেটা একটু দেখব। আচ্ছা প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাথটা এসেছে সেটা আমরা একটু দেখি। ঢাকা ইউনিভার্সিটিতে যে সূত্রটা এসেছে জিনিসটা এমন যে এখানে আমাদের সাইনে, এখানে আমাদের কজে, অর্থাৎ আমি প্রথমে এইটা দেখাচ্ছি, অর্থাৎ সাইন কজ মিক্স আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে এখানেও এ আছে,
যদি দুইটা সেম সেম থাকে, সাইন এবং কজ মিক্স আছে কিন্তু আমাদের কোনটা সমান আছে, যদি এমন থাকে তাহলে তুমি যে সূত্র ইউজ করতে পারো সেটা হচ্ছে √2 cos 45 ডিগ্রি মাইনাস এ, অথবা তুমি যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে এ মাইনাস 45 ডিগ্রি। দেখো দুইটা জিনিসই একই, কারণ কি ধরো 45 ডিগ্রি মাইনাস এ করে তোমার নেগেটিভ কোনো ভ্যালু আসলো, তার নেগেটিভ ভ্যালু আসলে কি কজ নেগেটিভ ভ্যালু নেবে বলো? মানে আমি বোঝাতে চাচ্ছি ধরো √2 cos 45 মাইনাস 60 এরকম আসলো, তাহলে √2 cos এখানে কত হবে -15। তো ভাই এই -15কে তুমি যদি করো ভাই তাহলে এটা কত হবে বলো তো? √2 cos 15 হবে, কারণ মাইনাস থাকা না থাকা সেম কথা কজের ক্ষেত্রে। কাজে তুমি এ মাইনাস কোনো 45 করলে বা 45 মাইনাস এ করলে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো কজের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। আমি আবার বলছি, খেয়াল করো, যদি দুইটা কোণ সমান হয় তখন আমরা এটা ইউজ করব, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না। তো অন্য ক্ষেত্রে কী কী সূত্র ইউজ করতে হবে সেটা আমি বলে দিব। তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে 14-15 অনেকবার রিপিট হয়েছে, এখানে 2বার দিয়েছে অবশ্য, যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছে এরকম, সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 6 সাইন 65 ডিগ্রি প্লাস কজ 65 ডিগ্রি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2-3 সালে, এটা হচ্ছে 2-3 সালে আসছিল এবং পরে আবার রিপিট করেছে, 14-15 সালে, 14-15 সালে আসছে। হ্যাঁ, তো দেখো এখানে তাহলে হয়তো তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখানেও 65 আছে, এখানেও 65 আছে, এ এ আছে, তাহলে উত্তর হবে √2 cos এ। এ কত? এ মানে হচ্ছে এই কোনটা 65 মাইনাস 45 ডিগ্রি, তাহলে উত্তর হবে √2 cos 20 ডিগ্রি। ক্লিয়ার না? ক্লিয়ার না ব্যাপারটা? যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটা একবার রিপিট হয়েছে। অনেকে বলতেছে ক্লাস কি 9টা, না ক্লাস এত পর্যন্ত হবে না, এত সময় লাগবে না। এটা কি তোমরা বুঝেছো? এই জিনিসটা বুঝেছো? আমি যে সূত্রটা লিখলাম তোমরা কি বুঝেছো? আচ্ছা, ক্লিয়ার না লেখা বলতেছো, দেখো ভাই আমার এখানে নেট প্রবলেম নাই, হয়তো তোমার নেটের প্রবলেম থাকার কারণে এমন হচ্ছে। এই যেখানে 45 লিখেছি, তো 65 মাইনাস 45, 65 মাইনাস 45 করলে কত হয়? 20 হয় না? আচ্ছা, এই লিখেছে এই ম্যাথ কি রিটেনে আসতে পারে? না ভাই, রিটেনে এইসব ম্যাথ দিবে না ভাই, রিটেনে যে ম্যাথ দিবে সেটা আমি করাই দেবো। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে আমাদের এটাই গেল। এবার আমরা একটু অন্য নিয়মে শিখবো, অর্থাৎ যদি একটু ঘোরাই পেঁচায় দেয় তাহলে আমরা কিভাবে করব। ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় তো আর কোনো সহজতা নাও আসতে পারে, তাহলে কিভাবে আসতে পারে দেখো, খেয়াল করি। ধরো এই জায়গাটাতে আমাদের এ না দিয়ে বি দিয়ে দিল, তো আমি আরেকটা সূত্র তোমাদের লিখে দিই। ধরো এইটা শেখাই, এরকম আসছে যে সাইন এ, এখানে ধরো সাইন বি, সে এরকম দেওয়া রয়েছে, তোমার কাছে দেওয়া রয়েছে কি সাইন এ এবং প্লাস সাইন বি, এই ফরম্যাটে দেওয়া রয়েছে। তো এরকম কোনো ফরম্যাটে যদি তোমার কাছে থাকে, এই ধরনের ম্যাথগুলো উদাহরণ আছে কিনা বইতে, এটা বইতে উদাহরণ আছে কিনা একটু দেখতে হবে, হয়তো এই ধরনের উদাহরণ বইতে একটু পাওয়া মুশকিল আর কি। তোমরা মেইন বইতে পাইতে পারো হয়তো, বা অন্য ভার্সিটির কোর্সে হয়তো আছে, তোমরা একটু কালেক্ট করতে পারো। আমি জাস্ট এটা বলতে পারো যে ঢাকা ইউনিভার্সিটি কোর্সের ম্যাথ অ্যানালাইসিস, ঠিক আছে, এখানে এ দিয়েছে, এ না দিয়ে দেখা যাচ্ছে ভিন্ন একটা কোণ দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো। যদি আমাদের দুইটা ফাংশনই সাইনে থাকে অথবা দুইটা ফাংশনই কজে থাকে, তাহলে এক্ষেত্রে একটা ট্রিক্স আছে, ঠিক আছে, সেটা কি দেখো। সেই সূত্রটা হচ্ছে এখানে √ ওভার কজ, যে কাজটা করব সেটা হচ্ছে পরের ফাংশন মাইনাস আদি ফাংশন বাই 2, অথবা তুমি যদি চাও যে a মাইনাস বি বাই 2, তাও অসুবিধা নাই, কারণ একটু আগেই বললাম যে কজের ভিতরে নেগেটিভটা আমরা অ্যাভয়েড করে লিখতে পারি। এবং কখন এটা লিখবো? যখন দুটি ফাংশনই সাইন অথবা দুটি ফাংশনই কজ। ফর এক্সাম্পল আমি যদি এরকম লিখি, যদি এখানে এরকম লিখি যে কজ এ আর এখানে ধরো কজ বি লিখেছি, অর্থাৎ দুটি কজ অথবা দুটি সাইন যদি এমন থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, বি মাইনাস এ বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র।
এবার দেখো যদি এমন থাকে যে আমরা একটু আগে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথটা করলাম যে এখানে 65 দেওয়া রয়েছে আর এখানে ধরো এখানেও 65 দেওয়া রয়েছে, কিন্তু এখানে 65 না দিয়ে ভাই এখন যদি এই জায়গাটায় 35 ডিগ্রি দিয়ে দিল বা এখানে দেখা যাচ্ছে 75 দিয়ে দিল, তখন তো আর ওই নিয়মে হবে না। ওই নিয়মটা কখন খাটবে? যখন এখানে এখানে সেম থাকবে। তাহলে ধরো এখন আমাদের এখানে ভিন্ন ভিন্ন আছে, এখানে এ আছে আর এখানে ধরো বি আছে, এরকম কোনো ফাংশন দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে কিন্তু সরাসরি ফর্মুলা নাই। এই ক্ষেত্রে হচ্ছে দুইটা ফাংশনকে সাইনে করে নিতে হবে অথবা দুইটা ফাংশনকে কদে করে নিতে হবে। তাহলে কি করতে হবে বলো তো ভাই? প্রথমে আমি ধরো দুইটা ফাংশনকে সাইনে করতে চাচ্ছি, একটা করলেই হবে। তো সাইনে করলে কি হবে এখানে বলো তো? সাইন π/2 মাইনাস বি। দেখো এটা করলে কি কজ বি হয় না ভাই? এটুকু কমন সেন্স তো তোমাদের আছে। অনেকে কমেন্টে করেছো ভাই বেসিক সব ক্লিয়ার, আপনি অ্যাডমিশনের স্টাইলে পড়া দেন। তো আমি শর্টকাটে শেখাবো, আজকে কোনো বেসিক টেসিকের দিকে যাবোই না, ঠিক আছে? আমরা বলতেছো যেহেতু বেসিক ক্লিয়ার আছে তো আমি বেসিক দিকে যাবো না। খেয়াল করো তাহলে দুইটাই সাইনে আছে, তো দুইটা সাইনে থেকে এখানে হবে √2 কজ, এটা হচ্ছে বি। বি মানে কি? π/2 মাইনাস বি। এটা পুরোটা এখন বি হিসেবে কাজ করবে, রাইট? এই যে বি মাইনাস এ, তার মানে এখন পুরো এই জিনিসটা বি হিসেবে কাজ করবে, -a/2, ঠিক আছে? এ হচ্ছে আমাদের সূত্র। তো এখন এই জিনিসটা যদি আমরা জানি তাহলে প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমরা এক একটা করে উদাহরণ দেখতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি 1 নম্বরের নিয়মে যদি উদাহরণ দেখতে চাই তাহলে আমরা আমি তোমাকে এখানে দিলাম যে সাইন, ধরো এখানে দিলাম সাইন 65 ডিগ্রি প্লাস ধরো এখানে সাইন 45 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে এখন কি হবে বলতে পারবা কেউ? এটার অ্যান্সার হবে √2 কজ এইটা বিয়োগ এইটা অথবা এইটা বিয়োগ এইটা। সবসময় চেষ্টা করবো বড়টা মাইনাস ছোটোটা, কারণ নেগেটিভটা আসলে থাকে না। তাহলে 65 থেকে 45 বাদ দাও, 65 মাইনাস 45/2। তাহলে আমাদের এখানে আনসার কত হবে? এখানে 20 তাহলে 10 আছে, তার মানে √2 কজ 10 ডিগ্রি, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতে পেরেছো এখন। আচ্ছা ওকে, তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো না? আমরা ঢাকা ইউনিভার্সিটি আজকে কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেছি। বিলিভ মি যে আমি যা করাবো আজকে এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির কোনো এমসিকিউ হওয়া সম্ভব না। যদি পরীক্ষায় না আসে তাহলে পরীক্ষার হলে গিয়ে আমাকে একটু গালাগালি করো মনের ইচ্ছা মতো, ঠিক আছে? আমি আজকে যা করাবো ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে, একটা হলেও আসবে, এবং সেটা আজকে যা করাবো আজকের ক্লাসের ভিতর থেকে ইনশাল্লাহ পাবা। বুঝতে পারছো? সো ভালো করে নোট করে রেখো। আচ্ছা ওকে, তাহলে এখন সিমিলার ওয়েতে ভাই আমি এই সাইনের জায়গায় এখন কজ দিয়ে করতে পারি না? একই উদাহরণ এখানে কজ দিয়ে করতে পারি না? দেখো তো আমি এই জায়গাটা কিন্তু কজ দিয়ে করতে পারি, হ্যাঁ? সো আমাদের কিন্তু উত্তর একই হবে, উত্তর একই হবে। এখন আমি যদি সাইনের জায়গায় দিয়ে কজ দিয়ে করি, উদাহরণ কিন্তু করা হয়েছে, প্রত্যেকটা সূত্র লিখছি, প্রত্যেকটা সূত্র দিয়ে আমি কিন্তু উদাহরণ করাচ্ছি আজকে। তাহলে দেখো এখানে আমি দুইটাই সাইন অথবা দুইটাই কজ দিয়ে করে ফেললাম। এবার আমরা রুলস নাম্বার 3-তে আসি। এখানে সাইন এবং কজ মিক্স করে দিলাম। এবার তোমরা এটা কত হবে উত্তর এটা বাসায় করবা, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, হ্যাঁ? এটা হোমওয়ার্ক থাকলো। এটা কি করবা? 90 ডিগ্রি থেকে বাদ দিবা, বাদ দেওয়ার পরে এই সূত্র অ্যাপ্লাই করবা। ওকে, সো আমাদের কেস 1টা হয়ে গেল। এবার আমরা কেস 2-তে আসি। এবার আমরা কেস 2-তে যাব। কেস 2, তো কেস 2-তে যেটা করবা সেটা হচ্ছে লেখো যে সাইন ও কজের যোগফল বা বিয়োগফল লব বাই হর আকারে থাকলে কেমন হবে না হবে এই ম্যাথগুলো, হ্যাঁ? আচ্ছা, তো আচ্ছা তাহলে দেখো কেস 2 লেখো সাইন বা কজের যোগফল বা বিয়োগফল লব বাই হর আকারে থাকলে। অনেকে বলতেছো ভাই অন্য ভার্সিটির জন্য করান, ভাই যা করাচ্ছে অন্য ভার্সিটির জন্য কভার হবে, ঠিক আছে? এত চিন্তার কোনো কারণ নাই। অন্য ভার্সিটি কোর্সের ম্যাথ খুলে দেখতে পারো, আজকে ম্যাথ ক্লাস করার পরে অন্য ভার্সিটি কোর্সের ম্যাথ খুলে দেখতে পারো, অন্য ভার্সিটির জন্য কভার হবে, সমস্যা নাই। ঢাকা ইউনিভার্সিটিতেই সবচেয়ে ম্যাথ কঠিন আসে। আচ্ছা, এটা হচ্ছে কেস 2। কেস 2 লিখবা সাইন ও কজের যোগফল বা বিয়োগফল
লব ও হর আকারে থাকলে, সাইন ও কজের যোগফল ও বিয়োগফল লব বাই হর আকারে থাকলে। আমি এটা বোঝাতে চাচ্ছি জিনিসটা এমন, ধরো তোমার কাছে এরকম কোনো ম্যাথ থাকবে, সে সাইন এখানে পজিটিভ, এখানে সাইন বি থাকলো, এখানে ধরো সাইন এ মাইনাস সাইন বি থাকলো, হ্যাঁ এরকম থাকতে পারে। অথবা জিনিসটা তো সবসময় এমন থাকবে এরকম না, এখানে সি ডিও থাকতে পারে। দেখো একটা জিনিস মাথায় রাখবা, এই ধরনের ম্যাথে আমাদের এখানে কি থাকলো না থাকলো দেখার বিষয় না। আমি আবার বলি, এখানে 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 কি থাকলো তোমার একটু ফলো করতে হবে না। তোমাকে যে কাজটা করতে হবে, লবে প্লাসের পরে যেটা আছে, লবে প্লাস বা মাইনাসের পরে যেটা আছে সেটা, সূত্রটা হবে এমন, ট্যান। মাথায় রাখবা এখানে আমাদের যদি সাইনের কোণ থাকে তাহলে একবারে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি প্লাস বি, অর্থাৎ আমাদের এই কোণটা হবে সাইনের কোণ, এই কোণটা হবে সাইনের কোণ। ফর এক্সাম্পল আমি এই সেম ম্যাথ যদি কজ দিয়ে দেখাই, সে এখানে দিলাম কজ এ প্লাস কস বি, দেন এখানে লিখলাম কজ এ মাইনাস কস বি। দেখো ম্যাথ বিভিন্ন রকমভাবে থাকতে পারে। তোমাকে যেটা বললাম যে এতটুকু কি আছে না আছে ভাই, এতটুকু কি আছে না আছে তোমার দেখার দরকার নাই, এই যে এতটুকু কি আছে দেখার দরকার নাই, তোমাকে জাস্ট এই জায়গাটা দেখতে হবে কি আছে। এই জায়গাটা কজ আছে না, তাহলে তোমাকে সাইনের কোণ বানায় নিতে হবে। তো সাইনের কোণ বানায় নিতে গেলে কি করতে হবে বলো তো, এই জায়গাটা যদি সাইনের কোণ বানায় নিতে যাও তাহলে কি হবে বলো তো, সাইন সাইন পাই বাই 2 মাইনাস বি। দেখো আমি কিন্তু সাইনের কোণ বানায় নিলাম, রাইট? আচ্ছা আরেকটা জিনিস একটু বলি তোমাদের, যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, এই জন্য এখানে আমি প্লাস মাইনাস দিয়ে লিখি, এখানে প্লাস মাইনাস থাকলে এখানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে? যদিও এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে তো কেটে কেটে 1 হয়ে যাবে, উপরে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, আর উপরে যদি মাইনাস থাকে এখানে পজিটিভ থাকবে। সো ম্যাথটা সেভাবে দিবে। তাহলে আমরা এখন যেভাবে করতে পারি, দেখো ট্যান 45 ডিগ্রি প্লাস, এখন কিন্তু সাইনের কোণটা পেয়ে গেছি আমি, পুরো সাইনের কোণটা নিতে হবে, তাহলে সেটা কি পাই বাই 2 মাইনাস বি, দ্যাটস ইট। ক্লিয়ার কি? এটা কি সবাই বুঝেছো এই সূত্রটা? আচ্ছা অনেকে বলছো ভাই আর একবার ক্লিয়ার করেন। দেখো ভাই আমি তোমাকে যেটা বললাম যে এইখানে এখানে এখানে যাই থাকুক তোমার দেখার দরকার নাই, তোমার দেখতে হবে এই জায়গাটা কি আছে। এই জায়গাটা যদি সাইনের কোণ থাকে ভালো, আর যদি না থাকে তাহলে বানায় নিতে হবে। কেন সাইনের কোণ থাকতে হবে? কারণ আমাদের সূত্রটা জানি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি প্লাস মাইনাস, এই যে সাইনের আগে প্লাস প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাই প্লাস মাইনাস। আর এখানকার কোণটা আমরা অ্যাড করবো, অর্থাৎ সাইনের কোণ। এখানে যেটা দিয়েছি সেটা কিন্তু আমি কস বি দিয়েছিলাম, কস বি। তো কস বি কে তুমি সাইনে কিভাবে কনভার্ট করবো বলো? মানে কস থেকে সাইনে কিভাবে মুভ করবা? 90 ডিগ্রি থেকে বিয়োগ দিলে তো কস হয়ে গেল না? তাহলে এখন আমরা এই কোণটা এখানে আমরা যোগ করে দেবো, রাইট? কারণ এখানে যোগ আছে, এই জায়গাটা যদি মাইনাস হতো তাহলে আমরা এই জায়গাটা মাইনাস করতাম, দ্যাটস ইট। খুব ইজি। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখতে পারি। তোমাদের যে শিট দিয়েছিলাম সেই শিটের 7 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি আর কি, 7 নম্বর, এবং এর পরবর্তীতে আমরা দুইটা উদাহরণ, ঢাকা ভার্সিটিতে দুইটা ম্যাথের আমরা দুইটাই দেখবো। হ্যাঁ আমরা উদাহরণ দিয়েছি যেহেতু আমরা দুইটাই দেখবো। ওকে আমি একটু মুছে দিই। আচ্ছা তোমরা একটু খাতায় নোট করে রাখো সাথে সাথে, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন লিখছি, সেটা হচ্ছে এক্সাম্পল 1, সেটা দেওয়া রয়েছে সাইন 75 ডিগ্রি মাইনাস, এটা হচ্ছে তোমাদের যে শিট দিয়েছিলাম ওই শিটের 26 নম্বর ম্যাথ, সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল তোমার 99 সালে, ডিইউ আসছিল, ডিইউতে 99 সালে আসছিল, অনেক আগে আসছিল। তাহলে এখন বলো এটার উত্তর কত হবে বলো, আমাকে বলো অ্যান্সার কত হবে, দেখি কে পারে। এটা হবে ট্যান 45 ডিগ্রি প্লাস হবে না মাইনাস হবে বলো? আমি তোমাকে বলেছিলাম যে এখানে কি আছে না আছে তোমার দেখার দরকার নাই, এর আগে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, সাইনের কোণ আছে তাহলে তুমি এখানে 15 ডিগ্রি দিয়ে দাও, দ্যাটস ইট। তাহলে আমাদের উত্তর কত হবে?
tan 30°, দ্যাটস ইট। তো tan 30° ভ্যালু কত বলো? tan 30° ভ্যালু হচ্ছে 1/√3। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে 99 সালে। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির 11-12 সালের কোশ্চেন করব। 11-12 সালের কোশ্চেন, এবং 11-12 সালের কোশ্চেনে কী করেছে জানো? হ্যাঁ, খুবই হাস্যকর একটা ব্যাপার। সেটা হচ্ছে এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিয়েছে, আর এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিয়েছে। সেম ম্যাথ, কোনো চেঞ্জ করা নাই, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ করে দিয়েছে। এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 11-12 সালে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 11-12 সালে। তাহলে এখন বলো এটার অ্যান্সার কত হবে? বলো এটার অ্যান্সার দেখি কে পারে? এটার অ্যান্সার কত দেখি বলো? এটার অ্যান্সার কত? অ্যাবসলিউটলি একজন প্রথমে বলেছে √3, একজন বলেছে সাকিব সাইদি। ওকে, পেরেছো তোমরা। এই 1/√3 কেমন হবে? একজন জুবাইর ইসলাম, ভুল বলছো, √3, রাইট, √3। তাহলে আমরা দেখতে পারলাম কোশ্চেন প্যাটার্ন সেম রেখে ঢাকা ইউনিভার্সিটি কি 10 বছর পরে কোশ্চেন দেয় নাই? একদম সব কিছু সেম, হুবহু সেম, একদম একই টাইপের ভিতরে বলছে, এই টাইপ সেম, একই কোশ্চেন প্যাটার্ন সেম রেখে 10 থেকে 12 বছর পরে আমাদের আবার এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে এখন এই যে 11-12 সালে এসেছে, এরপরে কিন্তু আর আসে নাই। এখন হতে পারে না যে এটা তোমাদের সময় দিয়ে দিল। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাথগুলো এসেছে পূর্বে, সেগুলো করে রাখতে হবে, কারণ বলা যায় না প্যাটার্ন সেম রেখে কিন্তু আমাদের কোশ্চেনটা ঘুরাই দিতে পারে। সো আমাদের করে রাখতে হবে, অ্যানালাইসিস খুব ভালো করে করতে হবে। ওকে, সো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু খুব ইজি কোশ্চেন এসছে, রাইট? এখন এখানে যদি কস থাকতো তাহলে কিন্তু এমনটা সহজে করতে পারতাম না আমরা, রাইট? আমরা যদি এই জায়গাটা কস দিতাম তাহলে কি হতো বলতে পারবা কেউ? এই জায়গাটা কস দিতাম তাহলে কি হতো জানো? কস থাকলে কি করা লাগতো আমাদের বলো তো? এই জায়গাটা 90 বিয়োগ 15 করে নেওয়া লাগতো, অর্থাৎ সাইনে করে নেওয়া লাগতো কস থাকলে, রাইট? আমাদের এখানে যা আছে এটা আমরা বিয়োগ করে নিতাম। বিয়োগ করার পরে কত হতো? সাইন 75° হতো। আচ্ছা, তাহলে এই 75° কিন্তু আমরা এখানে কি করতাম? এখানে যোগ দিয়ে এখানে কিন্তু আমরা 75° দিয়ে ম্যাথ করতাম, রাইট? অর্থাৎ আমি এখানে এমনভাবে দিচ্ছি, মানে তোমাদের এমনভাবে ভ্যালুগুলো দেবে যাতে এই ক্যালকুলেটর না লাগে। tan 30°, tan 60°, হ্যাঁ, tan 90°, অর্থাৎ tan 135°, অর্থাৎ এমন কোনো ভ্যালু দিবে যাতে যোগ করে এরকম একটা ভ্যালু আসে, তুমি ক্যালকুলেটর বাদে করতে পারো। সো এখানে আমি যদিও একটা বানাই দিয়েছি আর কি, হ্যাঁ, এমনভাবে দিবে যে তুমি ক্যালকুলেটর বাদে করতে পারো। সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই, হ্যাঁ। আচ্ছা, সো আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো। ওকে ফাইন, হ্যাঁ তোমরা সবাই বুঝেছো। তাহলে আমাদের সাইন ও কজের দুইটা সূত্র শিখলাম। একটা সূত্র হচ্ছে কি সাইন এবং কজ যদি যোগ আকারে থাকে, আর আরেকটা জিনিস কি যোগ আকারে থেকে সেটা আবার লব বাই হর আকারে থাকতে পারে। দুইটা কেস শিখলাম। এবার আমরা কেস 3 লিখবো। কেস 3 লেখো, কেস 3 লেখো, কেস 3। এবং কেস 3টা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা একটু দেখি। কেস 3টা একটু গুরুত্বপূর্ণ, আমি মুছে দিই। আচ্ছা, হ্যাঁ তোমরা বুঝেছো কি জিনিসটা? অনেকে উত্তর করতেছো, বেশ ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার যেটা করব সেটা লিখবা যে সাইন স্কোয়ার এক্স এবং কজ স্কোয়ার এক্স এর সমান্তর ধারার ম্যাথ, সমান্তর ধারার ম্যাথ, সাইন স্কোয়ার এক্স অথবা কজ স্কোয়ার এক্স এর সমান্তর ধারার ম্যাথ। সূত্রটা একটু লিখে রাখো, আমি এটা কি বোঝাতে চাচ্ছি। ধরো তোমার কাছে এরকম কোনো কিছু দেওয়া থাকলো, এখানে দেওয়া থাকলো সাইন স্কোয়ার এ, এরপরে দেওয়া থাকলো ধরো সাইন স্কোয়ার ধরে নিলাম 4a, এরপরে ধরে নিলাম সাইন স্কোয়ার ধরো 7a, এরকম করে আমি এরকম করে ডট 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 লিখলাম। কতগুলো আমি জানি না, কতগুলো লিখলাম আমি জানি না। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি জানো? উত্তর হবে, একটু ছোট্ট করে লিখে রাখো, উত্তর হবে পদ সংখ্যা ভাগ 2। আচ্ছা, এটা সমান্তর ধারা কিভাবে আমি একটু তার আগে একটু বোঝাই। দেখো, এখানে আছে 1a, সাইন স্কোয়ার 1a, এখানে আছে 4a,
এখানে আছে 7a। সমান্তর ধারা কখন হয়? দেখো আমি যদি এটা থেকে এটা বিয়োগ দিই, 4 থেকে 1 বিয়োগ দাও, দেখো তো 3 হয় কিনা। 7 থেকে 4 বিয়োগ দাও, দেখো তো 3 হয় কিনা। তাহলে দেখো আমরা প্রতিবার বিয়োগ করার পরে সাইন স্কোয়ারের কিন্তু 3 করে কি হচ্ছে, বাড়তেছে, রাইট? 3 করে বাড়তেছে। তাহলে আমরা এটা বলতে পারি এটা সমান্তর ধারা। আর এই সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের উত্তর হবে n/2, অর্থাৎ nটা হবে পদ সংখ্যা, nটা হবে হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, এখন এই nটা অনেক সময় বের করতে ঝামেলা হয়। তো আমরা 9-10-এ কিন্তু একটা ফর্মুলা শিখেছিলাম, মনে পড়ে? সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি ইন্টু শেষ পদ ইন্টু শেষ পদ। শেষ পদ বলতে দেখো এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কি? এই যে আমাদের এখানে 1-এ আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এনটা হচ্ছে কি? এনটা হচ্ছে অন্তর। অন্তর কত দেখো? 3 করে আমাদের পার্থক্য হচ্ছে, 3 করে পার্থক্য। তাহলে এই এনটা হবে আমাদের অন্তর। অন্তর, সরি ভুল হচ্ছে, এই ডিটা হচ্ছে অন্তর, ডিটা হচ্ছে কি অন্তর, একটু ভুল হলো তোমাদের, এটা হচ্ছে অন্তর। আর এই এনটা হবে পদ সংখ্যা। এই পদ সংখ্যা বলতে বোঝাচ্ছি সেই এই এনটা আর কি, হ্যাঁ। আচ্ছা, আর এই শেষ পদ মানে কি? ধরো এখানে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলো, যে ধরো আমি এখানে দিলাম 80, 3 করে বাড়লে কত হয়, ধরো 77 দিলাম সে, বা এখানে 60 দিলাম, 60-এ, ঠিক আছে। 60 তো আমি একটু ভুল হচ্ছে হয়তো, বা 21-এ দিলে হতে পারে, যাই হোক, এটা আর কি বুঝে নাও আর কি। তাহলে শেষ পদ কত দেখো? আমাদের এই যে 21টা কিন্তু শেষ পদ, মানে শেষে যেটা দেওয়া থাকবে এক কথায়, তাহলে সেটা হচ্ছে আমাদের শেষ পদ। এই এখান থেকে n বের করে n/2 করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তবে কখনো কখনো আমাদের একটা ঝামেলা হয়, যে কখনো কখনো আমাদের n+1/2 করা লাগতে পারে। n+1/2 করা লাগতে পারে কখন জানো? একটু ব্র্যাকেটে লিখে রাখো, যদি শেষ পদ sin 90 ডিগ্রি থাকে, যদি শেষ পদ sin 90 ডিগ্রি থাকে, sin 90 ডিগ্রি থাকে, তখন আমাদের এই সূত্রটা ইউজ হবে। শেষ পদ, শুধুমাত্র শেষ পদ যখন sin 90 ডিগ্রি থাকবে, তখন আমরা এর সাথে 1 যোগ করব, এইটুকুই আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা একটু লিখে রাখো। হ্যাঁ, এটা ডি হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে ভাই। ডিতে পদ সংখ্যা না, আসলে ডি হচ্ছে অন্তর, এটা লিখে দিলাম আর কি, একটু ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল আমার। আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি এখন এটা বুঝে থাকি, তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, যে আমাদের পদ সংখ্যা এটা লিখলাম n+1/2, এবং সেম জিনিস ভাই, আমি যদি এই জায়গাটা cos স্কোয়ার লিখতাম, আমি যদি এখানে cos লিখতাম, সূত্র সেম, সব কিছু সেম, সাইন অথবা cos যাই বলো, আমাদের সব কিছু সেম থাকবে, সব সেম। নাম্বার 2 দিয়ে লিখে রাখতে পারো, সব কিছু সেম। সাইন এবং কজের ক্ষেত্রে যে কোনো একটা থাকলেই হবে, হ্যাঁ। আচ্ছা, তো যদি আমরা এটা বুঝে থাকি, এখন ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা কোশ্চেন এসেছে, আমরা সেটা একটু সলভ করব। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে ম্যাথটা এসেছে, আমরা 14 নম্বর ম্যাথটা দেখতে পারি, বা 14 নম্বর না দেখে 52 নম্বর দেখতে পারি। ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে আসছিল, একটু মুছে দিলাম। কোশ্চেনটা হচ্ছে এরকম, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দিয়েছে, কজ দিয়ে দিয়েছে আর কি। কজ স্কোয়ার 0 ডিগ্রি, কজ স্কোয়ার 10 ডিগ্রি, কজ স্কোয়ার 20 ডিগ্রি, এরকম করে কজ স্কোয়ার 90 ডিগ্রি পর্যন্ত দিয়েছে। তো এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 8-9 সালে আসছে, ডিও 8-9 সালে আসছিল। তাহলে এটার উত্তর কত হবে খেয়াল করো, আমাদের পদ সংখ্যা ভাগ 2। দেখো আমাদের কিন্তু শেষ পদ sin 90 ডিগ্রি নাই, যেহেতু sin 90 ডিগ্রি নাই, তাহলে উত্তর হবে এটা। যেহেতু sin 90 ডিগ্রি নাই, তাহলে উত্তর হবে এটা। তাহলে আমাদের প্রথম পদ কত? প্রথম পদ কিন্তু শূন্য, দেখো a প্লাস n-1 ইন্টু ডি, আর শেষ পদ কত দেখো? শেষ পদ হচ্ছে 90, আর প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 0। এই পদ সংখ্যা বের করতে হবে, এবং অন্তর দেখো কত করে? 10 করে, অন্তর 10 করে। তাহলে এখানে আমাদের 10 বসাতে হবে। তাহলে এটা গেল। তাহলে এখন দেখো যে n-1 ইকুয়াল টু আমাদের কত হবে? এখানে হবে না 9, n ইকুয়াল টু কত হবে না 10। তাহলে উত্তর হবে 10 ভাগ 2, উত্তর হবে 5। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, ওকে। সাকিব সাইদি, এ তো বেশ ভালো পারে মনে হচ্ছে, একে
প্রথমে উত্তর বলে দিচ্ছে, খুবই ভালো। আচ্ছা, ওকে। তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, ঢাকা ইউনিভার্সিটির আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবো জিনিসটা সম্পর্কে। ঢাকা ইউনিভার্সিটি 4-5 সালে একটা কোশ্চেন আসছিল, যদি আমরা সেটা একটু দেখি। ঢাকা ইউনিভার্সিটি 4-5 সালে, আহা, কারেন্ট চলে গেছে গো, কারেন্ট চলে গেছে। একটু অপেক্ষা করো, একটু 10 মিনিট মতো অপেক্ষা করো, দেখি কারেন্ট আসে কিনা। 10 মিনিট অপেক্ষা করো, হ্যাঁ। সো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, একটু 10 মিনিট অপেক্ষা করো কাইন্ডলি। আর কালকে থেকে হয়তো ইনশাল্লাহ সমস্যা হবে না, যেহেতু বললাম যে কালকে আমরা বিকালে ক্লাস নেব। সো রুটিনে জানাই দেবো। আই থিঙ্ক কালকে এসব কারেন্টের ঝামেলা হবে না আর কি। তোমরা কি দেখতে পারছো? যদি দেখতে পারো আমি ক্লাসটা রান করবো আর কি। তোমরা যদি দেখতে পারো আমি ক্লাসটা রান করতে পারি। তোমরা কি দেখতে পারছো? দেখা যাচ্ছে, একটু কয়েকজন জানাও তো, যদি একটু দেখা যায় আমি একটু আপাতত চালাই যাই আর কি। দেখা যায়, ওকে নাইস। তাহলে একটুখানি তোমরা সংযোগে থাকো, আমি তাহলে দেখাই উদাহরণ, একটু দেখাই আর কি, হ্যাঁ। তো ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখো সেই কোশ্চেনটা আসলে কি বলা হয়েছে। সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি দেওয়া রয়েছে, এবং বলতেছে এটার উত্তর কত। তোমাদের একটু আগেই বললাম যে উত্তর হবে পদ সংখ্যা ভাগ 2, কিন্তু যদি কখনো শেষে যদি সাইন 90 থাকে তাহলে সেটা আমাদের 1 যোগ করে উত্তর করতে হয়, অর্থাৎ n+1/2। তাহলে এই যদি আমাদের হয় তাহলে আমাদের পদ সংখ্যা বের করার একটা সূত্র, যেটা লিখে দিলাম, a+n-1 × d = শেষ পদ। শেষ পদ হচ্ছে 90। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমাদের 10, এবং n-1 অন্তর কত? দেখো 10 করে বেড়েছে, তাহলে অন্তরও 10। তাহলে n-1 × 10, এটা যদি বিয়োগ করো তাহলে হবে 80। তাহলে n-1 এখানে যদি ভাগ দাও তাহলে হবে 8, তাহলে n হবে 9। তাহলে n যদি 9 হয় তাহলে আমাদের উত্তর হবে 9 + 1/2, এটা উত্তর হবে 5। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 4-5 সালে, এটা ডিউ 4 সালে আসছে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, দেখা যায়। ওকে, আমি তাহলে এভাবে একটু চালাই যাই, কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে হয়তো। আচ্ছা, একটু লাইনে থাকো, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার দেখা যায় না? তোমরা কি বুঝতে পারছো? ওকে, ওকে ক্লিয়ার। এবার তাহলে আমরা পরে একটা সূত্র লিখবো, আমরা পরের সূত্র লিখবো, অর্থাৎ কেস 4। কেস 4 দিয়ে লেখো সাইন ও কজের গুণোত্তর ধারার ম্যাথ। সাইন ও কজের, এটা আসলে সাইন লাগবে না, আসলে শুধুমাত্র কজ লেখো, কজ দিয়ে আসে মূলত। লেখো কজের গুণোত্তর ধারার ম্যাথ, কেস 4 লেখো। কেস 4 লেখো, কজের গুণোত্তর ধারার ম্যাথ, কজের গুণোত্তর ধারার ম্যাথ, কেস 4। কেস 4 দিয়ে লিখবা যে কজের গুণোত্তর ধারার ম্যাথ, কজের গুণোত্তর ধারার ম্যাথ। তো কজের গুণোত্তর ধারার ম্যাথ আসলে কেমনে করব? ধরো তোমার কাছে কোনো একটা ম্যাথ থাকলো সে এরকম, যে ধরো এখানে কস থিটা ইন্টু কস, ধরো সে আমি দিলাম তোমাকে এখানে এটা 2 থিটা দিলাম, সে এখানে 2 থিটা, এখানে ধরো 4 থিটা, এখানে ধরো কস, আরেকটা জিনিস দিলাম ধরো 8 থিটা, তারপরে কস 16 থিটা, এরকম আমি এরকম করে দিতে থাকলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা গুণোত্তর ধারা কিভাবে হবে। আচ্ছা, কারেন্ট চলে এসছে। ও, আমাদের এখানে আসলে কারেন্ট গেলে চলে আসে, হ্যাঁ, কিন্তু এই সমস্যা হচ্ছে সন্ধ্যার পরে একটু কারেন্ট যায় আর কি, বুঝতে পারছো?
আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেকে আসো যে কারেন্ট চলে গেলে হতাশ হয়ে যাও, যে আজকে বোধহয় ক্লাস করা হবে না বা হাবি যাবে এরকম। আসলে আমাদের এখানে কারেন্ট গেলে চলে আসে, কারেন্ট আসলে সারাদিনে যায় না, রাত্রে এই সময় যায়, অথবা মাগরিবের পরে যে কোনো সময় গিয়ে 5 মিনিট বা 10 মিনিট পরে চলে আসে। এটা স্কুল কলেজে অনেক সময় কি হয়েছে, হাজিরা দিতে না, তো বলতে পারো এরাও হাজিরা দেয় কারেন্ট এখানে, বুঝতে পারছো, যায় আসে একটু হাজিরা দেয় প্রতিদিন আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন গুণোত্তর ধারার ম্যাথটা একটু দেখি, খেয়াল করি। দেখো গুণোত্তর ধারা কিভাবে বুঝবো, দেখো তো আমাদের এখানে 4 থিটা আছে, এখানে 2 থিটা আছে। আমি কি এই 4 এর সাথে 2 ভাগ করলে আমি কি 2 পাই না বলো তো? অর্থাৎ 4 ভাগ 2 করলে আমি কি 2 পাই না? আবার দেখো 8 ভাগ 4 করলে আমি কি 2 পাই না? আবার দেখো এই 16 ভাগ 8 করলে আমি কি 2 পাই না? তাহলে আছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি করতে হয়, যে কত যোগ আকারে আছে, আর গুণোত্তর ধারা আমাদের ভাগ করে দেখতে হয়, রাইট? গুণোত্তর মানে কি, দেখো এখানে ডাবল হয়ে যাচ্ছে, রাইট? ডাবল করে বাড়তেছে, অর্থাৎ কত গুণ বাড়তেছে, এটাই মিন করে আমাদের গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কিভাবে ম্যাথ করতে হবে বা কিভাবে আসতে পারে ম্যাথগুলো ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা একটু যদি দেখি। ফার্স্ট অফ অল আমাদের সূত্রটা জানতে হবে। সূত্রটা হচ্ছে 1/2n, যেখানে এই n হচ্ছে যতগুলো পদ গুণ আকারে থাকবে, যতগুলো পদ গুণ আকারে থাকবে, যতগুলো পদ গুণ আকারে থাকবে, ঠিক আছে? তাহলে আর তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে বলো তো এই ম্যাথের জন্য উত্তর কত হবে? এই ম্যাথের জন্য উত্তর কত হবে বলতে পারবা কেউ? এটার জন্য উত্তর কত হবে কেউ একজন বলো তো আমাকে। এটা উত্তর হবে, তোমরা কি এটা বুঝতে পারছো? আমার এখানে ফ্যান চলতেছে, ফ্যান যদি না চলে তাহলে খুবই কষ্ট হয়ে যাবে ক্লাস নেওয়া। তোমরা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো না? ফ্যান হয়তো চলতেছে কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছ কি আমার কথা? আমার ফ্যান চলতেছে, সমস্যা হচ্ছে ক্লাস করতে তোমাদের? হ্যাঁ, 1/16 হবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট, 1/16 হবে। 1/2⁴, দ্যাট মিনস 16, অর্থাৎ যতগুলো পদ, কয়টা পদ আছে? 1, 2, 3, 4টা। আচ্ছা, তো আমাদের যে ম্যাথটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 16 সালে। আচ্ছা, এবার বলো তো এটার উত্তর কত হবে? এইটার উত্তর কত হবে বলো? এটার উত্তর কত লেখো তো কেউ। এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? আচ্ছা, এটা একটু বলো, এটার উত্তর কত হবে আমাকে একটু বললে ক্লিয়ার হবো। অ্যাবসলিউটলি রাইট, এটার উত্তর হবে 1/2⁵, দ্যাট মিনস 1/8। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 16 সালে, তোমাদের বইয়ের 4 নম্বর ম্যাথ, ডিইউ 16-17 সালে আসছে। আমি তোমাদের কিন্তু আজকে কোশ্চেন ব্যাংক একদম হাতে ধরিয়ে কমপ্লিট করা দিচ্ছি, হাতে ধরিয়ে। এর থেকে মানে আমার পক্ষ থেকে এর থেকে সহজ করে পড়ানো সম্ভব না ভাই। মানে আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কিন্তু তোমাদের করাচ্ছি। এটা বিশ্বাস করো নাই করো যে 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস এই জায়গায় দাঁড়িয়ে থেকে ক্লাসটা নেওয়াটা অনেক ডিফিকাল্ট, মাথাটা ঘাটার ব্যথা হয়ে যায়, বুঝতে পারছো? তো আমি চাইছি যে ক্লাসের ভিতরে কালকে থেকে তোমাদের 1 ঘন্টা পরে 5 মিনিট ব্রেক দিব, এবং ওই 5 মিনিটের ভিতরে তোমরা ইমাজিন করবা যে আমরা লাস্ট 1 ঘন্টায় কি কি পড়েছি, অ্যান্ড দেন তারপরে আমরা আবার শুরু করব। না হলে ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এনার্জি লস হয় প্রচুর ক্লাস নেওয়ার সময়। তাছাড়া এর আগে ব্যাচ পড়িয়েছি কিন্তু সেখানে স্টুডেন্টরা থাকে, আসলে ফিল পাওয়া যায়, কিন্তু অনলাইনে আমি কাউকে সামনে পাচ্ছি না, তো এই জন্য আসলে ওই পরিমাণ ফিলটা পাওয়া যায় না, যার কারণে আসলে একটু অস্বস্তি বোধ হয়। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা
মোটামুটি 4টা কেস শিখলাম। এবার আমরা আর একটা কেস শিখব এবং এটাও ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশ ইম্পর্টেন্ট। তো এবার আমরা যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে কেস 5 দিয়ে লিখবা কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী বা সাম ইম্পর্টেন্ট ফর্মুলাস, যেভাবে লেখো না কেন আমাদের মূলত লিখলে হবে আর কি। হ্যাঁ, দেখো কেস 5, কেস 5 হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী, সাইন কজের কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী, সাইন কজের সাম ইম্পর্টেন্ট ফর্মুলাস লিখতে পারো, ইম্পর্টেন্ট ফর্মুলাস। আচ্ছা, তো প্রথমে আমি যে সূত্রটা লিখব সেটা একটু দেখো। আমি যে সূত্রটা লিখব সেটা হচ্ছে এমন, যে জিনিসটা এমন দেওয়া রয়েছে, আচ্ছা অনেকে লিখেছে অসীম পদ পর্যন্ত, ভাই না এরকমটা দিবে না, অসীম পদ পর্যন্ত এরকম ম্যাথ দিবে না, বুঝতে পারছো? ওই 3টা 4টা পদ থাকলেই দিবে, যেটা তোমরা কোর্সের ভিতরে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো যদি এরকম লিখি যে কজ এ, এখানে ধরো কস বি, আর এখানে ধরো লিখলাম যে সাইন এ ইন্টু সাইন বি, এরকম কিছু দেওয়া রয়েছে। তার মানে বিষয়টা আসলে কি একটু খেয়াল করো, যে আমাদের প্লাসের এই পাশে আছে দুইটাই সাইন, অথবা প্লাসের এই পাশে দুইটাই কি আছে আমাদের কজ আছে, সরি এখানে সি হবে, এখানে সি হবে, এখানে ডি হবে, ধরো এরকম কোনো কিছু দেওয়া রয়েছে। অর্থাৎ প্লাসের আগে দুইটাই কজ অথবা দুইটা সাইন, প্লাসের পরে দুইটাই সাইন অথবা দুইটা কজ, যদি এমন থাকে তাহলে ফর্মুলাটা হবে কি জানো? ফর্মুলাটা হবে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। অথবা আর একটা কাজ করা যেতে পারে, আমি এই পাশের কোণের বিয়োগফলও নিতে পারি, তাও অসুবিধা নেই, তাও কি লিখতে হবে সি মাইনাস ডি, অর্থাৎ কজ দিয়ে লিখতে হবে। এখানে দুইটাই কজ আছে, কজ লিখেছি, দুইটাই সাইন আছে বলে সাইন লিখবা এরকম না, মানে প্লাসের এই পাশে দুইটা কজ আছে, প্লাসের এই পাশে দুইটা কি আছে সাইন আছে। যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি কজ এ মাইনাস বি, অথবা আমরা প্লাসের এই পাশের কোণের বিয়োগফলও লিখতে পারি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা প্রগমন ধারাটা বললে ভালো হতো। প্রগমন ধারার ম্যাথ অ্যাকচুয়ালি দিবে না। আমি দেখো গুণোত্তর ধারার, আসলে ওটা গুণোত্তর ধারাও ঠিক আসলে বলা যায় না, আসলে ঠিক আমাদের ইনটু দিয়ে থাকবে, যেটা দেখালাম যে ফর্মুলাগুলো, যে কজের যে ফাংশনগুলো থাকবে সেটা গুণ আকারে, মানে সামথিং গুণ আকারে বাড়বে, আর সমান্তর ধারার ক্ষেত্রে স্কোয়ার আকারে থাকে। এই দুইটা ক্যাটাগরির ম্যাথই মূলত ঢাকা ইউনিভার্সিটি বলো বা আদার্স ভার্সিটি বলো এসে থাকে, এর বাইরে মূলত আসে না। সো প্রগমন ধারার ম্যাথগুলো আসলে এখানে লাগবে না, সেই ম্যাথগুলো আমরা বহুপদীতে গিয়ে করবো। বহুপদীর কিছু ম্যাথগুলো আমাদের কাজে লাগে, কিছু ধারার ম্যাথগুলো লাগে আর কি রিটার্নের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা দেখবো আর কি। তো যাই হোক, আচ্ছা তাহলে আমরা যেহেতু এটা দেখলাম, এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখি। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসছে, কজ এখানে 420 ডিগ্রি আর কজ হচ্ছে 390 ডিগ্রি। হ্যাঁ, তারপরে এখানে দেখো দেওয়া রয়েছে সাইন -300 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে সাইন -330 ডিগ্রি। দেখো এরকম একটা ম্যাথ দিয়েছে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 1-2 সালে, আসছিল ডিইউতে আসছিল 1-2 সালে। হ্যাঁ, তো এখন দেখো এই সূত্রটা কিন্তু আমাদের এইটার ভিতরে পড়তেছে। দেখো যে আমাদের একই সাইডে দুইটা কজ আছে অথবা একই সাইডে দুইটা সাইন আছে, তো আমরা যে কোনো একটাতে করতে পারি। প্রথমত ধরো আমি কজ এ মাইনাস বি করবো, অর্থাৎ 420 -390 ধরো করলাম, তাহলে আমাদের যেটা হবে 300, এখানে হবে কজ 30 ডিগ্রি, রাইট? এবং কজ 30 ডিগ্রি মানে কত? √3/2। কজ 30 ডিগ্রি মানে কত? √3/2। এখন ধরো যে আমি চাচ্ছি যে ভাই আমি তো এই সাইডের কোণের পার্থক্য নিয়ে করলাম, ভালো কথা, আমি এখন এই সাইডের কোণের পার্থক্য নিয়ে করতে চাচ্ছি। তো এই সাইডের কোণের পার্থক্য নিয়ে তুমি যদি করো তাহলে কিভাবে হবে? দেখো এখানে হবে না কজ এ, এ মানে ধরো আমি ধরে নিলাম যে -300 ডিগ্রি, এ
মানে cos c, এবার মাইনাস মাইনাস দিলাম, সূত্রের মাইনাস। এবার দেখো ডিটাও কিন্তু মাইনাস আছে, রাইট? ডি মাইনাস আছে না, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এখানে 330 হবে, তাহলে এখানে হবে না cos 30 ডিগ্রি, দ্যাট মিনস √3/2। তোমরা কি বুঝেছো এটা? আজকে কি ত্রিকোণমিতি শেষ হবে? আমি কিন্তু বলেইছি যে আজকে 80% করাবো, 100% করাবো না আজকে, হ্যাঁ 80% করাবো, এবং এর সাথে ফাংশন থাকবে। আমি তো চাইলে একদিনে তোমাদের 2-3টা চ্যাপ্টারও করা যেতে পারি, কিন্তু সেগুলো তোমাদের তো বাসায় পড়তে হবে না, এই শর্টকাটগুলো তো তুমি তো ভুলে যাবা, তোমার তো বাসায় প্র্যাকটিস করতে হবে। আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এত শর্টকাট কীভাবে মনে রাখবো? দেখো ভাই, শর্টকাট মনে রাখা যে অনেক কঠিন বিষয়, বিষয়টা এমন না। তুমি এই সূত্রগুলো কি করবা, সুন্দর করে তোমার বোর্ডের সামনে মেরে রাখবা, এবং তুমি যদি আজকে পড়ো কালকে একটু রিভিশন করবা, বারবার প্র্যাকটিস করো, দেখবা যে 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করতে করতে মনে হয়ে গেছে, 2 সপ্তাহ পরে দেখবা যে তোমার নখদর্পণে। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হ্যাঁ। আর তোমার পড়ার টেবিলের সামনে মেরে রাখবা সূত্রগুলো, তখন একটু ইচ্ছা হবে একটু দেখে নেবা যে এই সূত্রটা কি, একটু দেখে নেই, ঠিক আছে? এগুলো একাডেমিক থেকে একটু চর্চা করলে ভালো হয়। এখন অ্যাডমিশন টাইমে এখনো সময় আছে, এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে না ভাই আমি প্র্যাকটিস করবো না, আমি এটা বড় নিয়মে করবো, এটা আমি অনেক বড় করে করবো, হ্যাঁ তুমি করো, এটা বড় করে আসো, তাতে আমার সমস্যা কোথায়? করে আসবা, তুমি 2 মিনিট ধরে করবা, আমার তো অসুবিধা নাই। তুমি যদি মনে করো যে ভাই আপনার এই টেকনিক, আমি এই সূত্র আমি মানবো না, আমার মুখস্থ থাকে না, কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের মতো করো, করে আসো। তোমার ভার্সিটির সময় হবে 40 সেকেন্ড, 40 সেকেন্ডের ভিতরে তুমি যদি আনসার না করতে পারো, ফাইন, তুমি যদি চাও সেটাই করো। বিষয়টা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার এটা কখনোই তারা দেখবে না, তোমার বেসিক কতটা ক্লিয়ার এটা কখনো দেখবে না, দেখবে যে তুমি কত শর্ট টাইমে ভালো করে পুরোপুরি অ্যান্সার করে আসতে পারছো। ধরো 120 মার্কের পরীক্ষায় তোমার বন্ধু 90 মিনিট সময় থাকে, 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে সে এমনভাবে পরীক্ষা দিয়েছে যে সে 90+ পাবে বা 80+ পাবে, বাট তুমি ওর থেকে অনেক ভালো বোঝো, অনেক ক্লিয়ার কনসেপ্ট আছে তোমার, কিন্তু ভার্সিটি পরীক্ষায় তুমি ওই পরিমাণ ফাস্ট করতে পারো না, তাহলে কিন্তু তুমি ওর থেকে পিছিয়ে পড়ে থাকবা, অর্থাৎ বেসিকটা কিন্তু কাজে লাগতেছে না। এখানে কাজে লাগবে তুমি অল্প সময়ের ভিতরে কতটুকু কভার করতে পারছো, সো এই জিনিসটা একটু ফোকাস করতে হবে তোমাকে, হ্যাঁ। আচ্ছা, ডিইউ কে পিছাবে নাকি আবার? আচ্ছা, এখন আমি এ বিষয়ে 2টা ভিডিও দিয়েছি, এরপরও আসলে জিজ্ঞাসা করা মানে না, হ্যাঁ। আমি আগেই বলেছি এ বিষয়ে আমি তোমাদের কনফার্ম কিছু বলতে পারছি না, বুঝতে পারছো? আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা একটু ডিইউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, অর্থাৎ এইটা দিয়ে আর কি কি সূত্র আমাদের আসতে পারে সেটা একটু দেখে ফেলি। দেখো, আচ্ছা এরকম থাকুক, আমরা একটা কাজ করি, আচ্ছা এটা মুছিয়ে দিই নাই। দেখো খেয়াল করো, যদি তোমাকে আমি কখনো এরকম বলি এখানে 2টাই কজ আছে, আর ধরো তোমাকে আমি বলে দিলাম যে এখানেও 2টাই কজে থাকবে, অর্থাৎ তোমাকে বললাম যে এখানে cos c, এখানে cos d, ধরো এরকম দেওয়া রয়েছে। একটু খেয়াল করো যে আমাদের এখানে 2টা cos ছিল আর 2টা sin ছিল, তখন আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারছিলাম। এবার আমি যেটা করলাম যে এখানে কিন্তু সাইনের ফাংশনটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি কিন্তু এখানে 2টা কজ লিখলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এ বি সি ডি কোণের পার্থক্য আছে, রাইট? মাইন্ডেড, কোণের পার্থক্য। একটা জিনিস খেয়াল করো যে এখানে সবগুলো কজ আছে, যদি সবগুলো কজ থাকে তাও তুমি সেম ফর্মুলা ইউজ করতে পারবা, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এবার একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটিতে এ ধরনের কোশ্চেন আসতে পারে। সে আমি তোমাকে বললাম যে এখানে ধরো সাইন 6, এখানে কজ, এখানে ধরো কজ 60 ডিগ্রি দেওয়া রয়েছে, তারপরে এখানে ধরো কজ 30 ডিগ্রি দেওয়া রয়েছে, প্লাস ধরো এখানে ধরো কজ 61, ধরো এখানে দেওয়া রয়েছে 81 ডিগ্রি দেওয়া রয়েছে, আর এখানে ধরো দেওয়া রয়েছে কজ 51 ডিগ্রি দেওয়া রয়েছে। এরকমই থাকবে, এমনভাবে দেওয়া থাকবে যেন উত্তরটা সেম আসে। তাহলে এখন বলো এটার উত্তর কত হবে? দেখো সবগুলো কজে আছে, তো সবগুলো যদি কজে থাকে তাহলে উত্তর কি হবে বলো? কজ এ মাইনাস বি, তাহলে 60 মাইনাস 30, অথবা তুমি যদি চাও যে এই 2টা কোণের পার্থক্য করবা তাও কোনো অসুবিধা নেই, কজ 81 মাইনাস 51, তাহলে আমাদের এখানে কত হবে? কজ 30 ডিগ্রি
cos 30 ডিগ্রি, উত্তর হবে √3/2। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল কি দুইটা cos ছিল এখানে, আর এখানে দুইটা sin ছিল। যে ফর্মুলা ইউজ করছে আমি যদি sin দুইটা মুছে দিয়ে দুইটা cos লিখি, তাও আমাদের সেম ফরম্যাট থাকবে, সেম সূত্র, এবং ম্যাথটা ঘোরা দিতে পারে। দেখা যাচ্ছে আগের ডাটাই দিল, জাস্ট cos দিয়ে দিল। আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এইবার আরেকটা জিনিস তোমাদের শেখাই। দেখো, সেটা হচ্ছে আমি এখানে কি লিখেছি, সবগুলো cos লিখেছি না ভাইয়া? এখন যদি আমি যদি চাই যে সবগুলো সাইনে করে দিব, সবগুলো সাইন, সে আমি এখানে সাইন দিব, এখানে সাইন দিব, এখানে সাইন দিব, এখানে সাইন দিব, আমি এখন কি করলাম, সবগুলো সাইনে করে দিলাম। আমাদের সূত্র চেঞ্জ হবে না, সূত্র সেম। এখন আমি যদি এই জায়গাটা সাইন দিয়ে দিই, যদি এখানে সাইন দিয়ে দিই, যদি এখানে সাইন দিয়ে দিই, যদি এখানে সাইন দিয়ে দিই, আমাদের উত্তর কোনো চেঞ্জ হবে না, একই ভাই, সূত্র এক। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে এই ক্যাটাগরির ম্যাথ কিন্তু একটা দিয়েছে, আর বাকি দুইটা অনুরূপ সূত্র আমরা লিখে দিলাম, যাতে এখান থেকে কোশ্চেন আসলে তুমি পারো। এখন তুমি যদি বলো ভাই আমি শর্টকাট মনে রাখবো না, হ্যাঁ বেটার, তুমি এটা করে আসো 2 মিনিট ধরে, ম্যাথ মিলাও পরীক্ষার হলে, সমস্যা নাই। তুমি যদি শর্টকাট জানো তাহলে তো 5 থেকে 10 সেকেন্ড হয়ে গেল। যেহেতু ডিইউতে এই প্যাটার্ন ফলো করে কোশ্চেন এসেছে, তাহলে ইন ফিউচার আসতে পারে, ঠিক আছে? সো আই গেস তোমরা বুঝতে পেরেছো এই টাইপটা। ওকে, তাহলে আমাদের সাইন এবং কজের যত ফরম্যাটের সূত্র ছিল সব শেখাই দিলাম। এর বাইরে ঢাকা ইউনিভার্সিটিতে আসার সম্ভাবনা 0। যদি সাইন এবং কজে আসে তাহলে ভিতর থেকে আসবে। তো আমাদের কয়টা টাইপ হলো? টাইপ হলো 3টা, এবং লাস্ট আজকে আমরা আরেকটা টাইপ শিখবো, এবং সেই টাইপটা লিখবো হচ্ছে ট্যান এর টাইপ। লেখো ট্যান এর সূত্র সমূহ, লেখো ট্যান এর সূত্র সমূহ। আমি মুছে দিলাম। ওকে, ট্যান এর সূত্র সমূহ, লেখো ট্যান এর সূত্র সমূহ। এখানে টাইপ 4 হবে, আমি এখানে লিখবো হচ্ছে ট্যান এর। এখানে কটের তেমন সূত্র নাই মূলত আসলে, সো আমরা ট্যান এর সূত্র লিখবো আসলে। ট্যান, এখানে 4, এখানে লেখো ট্যান এর সূত্র সমূহ। আচ্ছা, কেস 1 লেখো, কেস 1 হচ্ছে যেটা লিখবো সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1 এ যেটা লিখবো, তোমার কাছে যদি কখনো এরকম ভ্যালু দেওয়া থাকে, সে ট্যান এ মাইনাস ট্যান বি যদি দেওয়া থাকে, বলবে এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, বলবে এটার ভ্যালু কত, খেয়াল করো। যদি এরকম থাকে তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে এই দুইটাকে তুমি বিয়োগ করবা, ট্যান এ মাইনাস বি, শুধুমাত্র সামনে 2 দিবা। কি বললাম দেখো, ট্যান এ মাইনাস বি আছে, তুমি ব্র্যাকেটের ভিতরে ট্যান এ মাইনাস বি লিখবা, শুধুমাত্র সামনে 2 দিবা। এবার যদি আমরা এই সূত্রটা জানি, তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ইজিলি করে ফেলতে পারি। সেটা হচ্ছে উদাহরণ নম্বর কত নম্বর, 20 নম্বর উদাহরণ। দেখো, ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন আসছিল এরকম যে ট্যান 54 ডিগ্রি মাইনাস ট্যান 36 ডিগ্রি, ঠিক আছে? বলতেছে এটার ভ্যালু কত, এটার মান কত। এটা আসছে ডিইউতে 3-4 সালে আসছিল। তাহলে আমরা যে ফর্মুলাটা দেখলাম, যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি, তার মানে এখানে এ মাইনাস বি করে নিলাম, শুধু সামনে 2 দিলে ম্যাথ ক্লোজ। তাহলে এটা অ্যান্সার কত হবে বলতে পারবা কেউ? 2 ট্যান 18 ডিগ্রি। ক্লিয়ার না ব্যাপারটা? সো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাদের এই ফরম্যাট দিয়ে ম্যাথ এসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ট্যানের একটা ফরম্যাট শিখলাম এবং আরেকটা ফর্মুলা আমরা দেখব। তো সেই ফরম্যাটে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে, সেটা কি জানো? এই সূত্রটা হয় একটা কন্ডিশন অ্যাপ্লাই করে, অর্থাৎ তুমি যদি লাস্ট লাইন পর্যন্ত আসো তাহলে তুমি একটা লাইন পাবা। সেই লাইনটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল π/2, তোমাকে বলবে কি জানো, বলবে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, ফুল সরাসরি ম্যাথ দেওয়া আছে। তোমাকে বলবে যদি a যদি π/3 হয় তাহলে b এর ভ্যালু কত। মানে এই ম্যাথটা দেওয়া থাকবে, বলবে a যদি π/3 হয় তাহলে b এর ভ্যালু কত। এখন তুমি যদি ভাই এই ফরম্যাটটা তুমি যদি না জানো, তাহলে এটা তোমার প্রমাণ করে আসতে হবে। প্রমাণ করে এসে তারপরে তুমি এখানে ভ্যালু বসাবা, তারপর ম্যাথ করবা। কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কি করবা? b মাইনাস π/2 মাইনাস a, দেখো b দিলাম π/2 মাইনাস a মানে কত? π/3। বিয়োগ করো, যা হয় তাই উত্তর। 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি না, 30 ডিগ্রি বাদ দাও, 30 ডিগ্রি বাদ দিলে যা হয় সেটাই আমাদের উত্তর। ক্লিয়ার কি? সরি, এটা 60 ডিগ্রি, তাহলে আমাদের এখানে উত্তর হবে না কত? এই যে, বুঝতে পেরেছো বিষয়টা?
সো আমাদের ফর্মুলা কিন্তু ট্যানের যে প্রথম ফর্মুলা সেটা কিন্তু হয়ে গেল। এখানে অ্যানালাইসিসটা কি করলাম, এখানে অ্যানালাইসিসটা করলাম কি আমাদের এই যে ফরম্যাট দিয়ে ম্যাথ আসতে পারে ঢাকা ভার্সিটি। আমার কথা কি বোঝাতে পারলাম? সো আমাদের কেস 1 হয়ে গেল। এবার আসি আমি কেস 2-তে আসি, নাম্বার 2 ফর্মুলা নাম্বার 2। ওকে, ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2-তে দেখো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে চাচাতো ভাই মামাতো ভাইয়ের সম্পর্ক। হ্যাঁ, বিষয়টা আসলে কেমন দেখো। বিষয়টা হচ্ছে ধরো এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার মামাতো ভাই, সেটা কি করেছো যোগ আকারে আসছো, অর্থাৎ এখন তোমরা মানে ডিভাইড হয়ে গেছো। যোগ মানে কি তোমরা আলাদা আলাদা ভাবে আসো। এখন কি করেছো জানো, মানে তোমাদের ভিতরে এখন ভালো সম্পর্ক নেই তাই তোমরা আলাদা আসো। এবার আমি যেটা করতেছি তোমাদের একটা জিনিসের ভিতরে নিয়ে চলে আসছে, অর্থাৎ তোমরা এখন কি হয়ে গেছো একসাথে আসো। অর্থাৎ দুইটা জিনিসকে যোগ আকারে লিখলাম, দুইটা জিনিসকে গুণ আকারে লিখলাম। কোনো দিকে তাকানোর দরকার নাই ভাই, উত্তর 1। উত্তর 1। এই জায়গাটা কি দিয়েছি ভাই, প্লাস দিয়েছি না। এখন আমি এই জায়গাটা যদি মাইনাস দিই ভাই তাহলে উত্তর হবে 1। প্লাস বলো মাইনাস বলো যাই বলো, উত্তর 1। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটির আমরা একটা উদাহরণ দেখি। tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। এটা আসছিল ডিইউতে 3-4 সালে। তাহলে এখন বলো এটার উত্তর কত? ডেফিনেটলি 1। ক্লিয়ার কি? তাহলে দেখো এই সেম ম্যাথ যদি এখন প্লাস দিতাম তাহলে উত্তর কত হতো বলো তো? উত্তর কি চেঞ্জ হতো? ডেফিনেটলি না, উত্তর আমাদের 1। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ট্যানের দুইটা সূত্র, মানে মূলত আমাদের ট্যানের সূত্র আছে দুইটা, আর একটা সূত্র আছে কিন্তু সেটা লাগে না। তো ট্যানের দুইটা সূত্র আছে এবং দুইটা সূত্র দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমার 3-4 সালে ম্যাথ দিয়েছে, রাইট? তাহলে আমাদের মাইনাস দিয়ে শিখলাম, প্লাস দিয়ে শিখলাম। এবার একটু আমরা অ্যানালাইসিসের দিকে যাব, খেয়াল করে এবার আমরা কি করতে পারি। আচ্ছা, অনেকেই বুঝতে পারছো? ওকে ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাসের জন্য যদি থাকে, প্লাসের জন্য একটা সম্পর্ক আছে, সেটা কি জানো ভাই? প্লাসের জন্য যদি থাকে তাহলে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে π/4। বুঝতে পারছো কি লিখলাম? π/4। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের এখানে যে সম্পর্কটা আছে তোমাকে বলবে যে এরকম একটা ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এখানে 1 দেওয়া আছে, পুরো ভ্যালু তোমার দেওয়া থাকবে, সে পুরোটা তোমার দেওয়া থাকবে। এবং তোমাকে বলবে যে a ইকুয়াল যদি বলে তোমার π/6 তাহলে b এর ভ্যালু কত। তা তুমি যদি এইটার সম্পর্ক যে a প্লাস বি ইকুয়াল টু π/4 তুমি না জানো তাহলে প্রমাণ করে আসতে হবে, তারপরে এর ভ্যালু বসাবা, এর ভ্যালু বসালে বি এর ভ্যালু তুমি পাবা। তাহলে এখন ধরো তুমি ভ্যালু যদি না বসাও, মানে তুমি যদি এই লাইনটা না জানো তাহলে কিন্তু প্রমাণ করে এসে তারপরে কিন্তু এর ভ্যালু বসিয়ে তারপরে বি এর ভ্যালুটা বের করতে হবে। সো কোনো দরকার নেই ভাই, তাহলে বি ইকুয়াল টু কত হবে? π/4 মাইনাস π/6 করলে আমাদের যেটা হবে সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? এছাড়া আর একটা জিনিস আসতে পারে এখান থেকে, আমি সেটাও একটু বোঝাই দিই তোমাদের। সেটা হচ্ছে যদি কখনো এরকম টাইপের ম্যাথ থাকে 1 + tan a 1 + tan a 1 + tan b, এখন অনেকে কি করবা জানো? এটাকে অনেক ভেঙে চড়ে অনেক বড় করবা, কিন্তু কোনো দরকার আছে ভাই? কোনো দরকার নেই। তাহলে এটা কি করা যেতে পারে দেখো, তুমি প্রথমে গুণ করে দাও, সেটা হবে 1 প্লাস এর সাথে এটা গুণ করো, তাহলে হবে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b। খেয়াল করো, আমরা যদি এইটাকে ভাঙি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, রাইট? এবং তুমি জানো দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমরা সুন্দর করে এটা লিখতে পারি। এবং একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এইটুকুর যে ভ্যালু সেটা কিন্তু 1, সেটা আমরা আগেই জেনে এসেছি, আর সামনে কিন্তু এক্সট্রা 1 আছে ভাই। তাহলে আমাদের কত হবে এখানে? 1 + 1, উত্তর হবে 2। দ্যাটস ইট। সো আমাদের কিন্তু ম্যাথ করা লাগলো না, আমি বলতেই পারছি এটা উত্তর 2, কোনো দেখার দরকার নাই ভাই। বুঝতে পারছো? সো আই গেস তোমরা বুঝতে পেরেছো ট্যানের দুইটা ফর্মুলা আছে এবং সেখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে কী টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা কদের এবং সাইনের সূত্র শিখলাম 5-6টা, অ্যান্ড ট্যানের সূত্র শিখলাম 2টা, তারপরে পর্যায়কাল নির্ণয় শিখলাম শর্টকাটে, অ্যান্ড দেন চতুর্ভাগ সমগ্রত ম্যাথ শিখলাম। আমাদের বাদ থাকলো আর কোণ নির্ণয়, চলকের মান বসিয়ে ম্যাথ। এই দুইটা টাইপ বাদ থাকলো, এই দুইটা টাইপ আমরা কালকে আলোচনা করবো, অ্যান্ড ফাংশনটা শেষ করবো কালকে।
এবং কালকে টাইম ডিউরেশন থাকবে 5টার সময়, এবং কখন কোন টাইমে ক্লাস হবে সেটা গ্রুপে রুটিনে তোমাদের জানিয়ে দেবো। সব কিছু যা যা করাবো সব সেম থাকবে, শুধুমাত্র টাইমটা চেঞ্জ হচ্ছে, বিকেল 5টার সময় করাবো। এবং আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আই গেস তোমরা হয়তো সব বুঝেছো, আমি যা বুঝাইছি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেটা গ্রুপে জানাই দিবা। আরেকটা ব্যাপার, যে তোমরা আমাকে অনেকে ইনবক্স করতেছো, ভাই এটা সমাধান করে দেন, ভাই এটা সমাধান করে দেন। দেখো ভাই, তোমাদের গ্রুপে মেম্বার আছে প্রায় 300+। এখন তোমরা যদি আমাকে এরকম করে ইনবক্স করো, ভাই এটা সমাধান করে দেন, সমাধান করে দেন, আমি কয়েকজনটা করে দিব, আর আমি ব্যস্ত থাকি অনেক। সো তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি গ্রুপে পোস্ট করবা, দেখবা যে তোমার সলিউশন পেয়ে গিয়েছো। কারণ 300 জন মেম্বারের ভিতরে কেউ না কেউ আছে যে সে ম্যাথটা পারে। এরপরও যদি তোমার সমাধান না পাও তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? আশা করা যায় তোমরা গ্রুপে পোস্ট করলে উত্তরটা পেয়ে যাবা। আর আমার কাছে মেসেঞ্জারে দিলে হয়তো রিপ্লাই পাইতে দেরি হতে পারে, আমি ব্যস্ত থাকি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো তোমরা গ্রুপে পোস্ট করবা। আর প্রতিদিন যা করবো সেটা কাইন্ডলি প্রাইভেট গ্রুপে অবশ্যই নোট করে পোস্ট করবা, চেষ্টা করবা নোট করার। তাহলে কি হবে যে পরীক্ষার আগে এগুলো দেখে গেলে হবে। আর যদি মন চায় তাহলে মামুস স্কুল ফেসবুক গ্রুপেও দিতে পারো, সেক্ষেত্রে তোমার বন্ধুরা উপকৃত হলো, ঠিক আছে? এবং এটা আসলে ভালো লাগার ব্যাপার। তুমি যদি মনে করো যে নোট শেয়ার করবো আমি মামুস স্কুল গ্রুপে, করতে পারো। যেমনটা আমি তোমাদের জন্য ইউটিউবে ভিডিও বানাই, আমার ভালো লাগা থেকে এই জিনিসটা করি। সো তোমার যদি মনে হয় যে নোট করে আমার ভালো লাগতেছে, আমি গ্রুপে শেয়ার করবো, উপকৃত হলো কেউ, হ্যাঁ তাহলে করতে পারো, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে সেটা গ্রুপে করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর রিটেন যেটা বলছিলাম যে রিটেন স্পেশালের আমি শেষের দিকে ক্লাস নেবো, এটা নিয়ে কোনো মানে প্যারা নেওয়ার কোনো আসলে দরকার নাই, এটা পরবর্তীতে আমাদের করাবো, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত, নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।